আমাদের তোমরা সবাই জানো যে পেপার 1 এর তোমরা এখানে আমার অনেক স্টুডেন্ট রয়েছো যারা কিনা আমার কাছে পেপার 1 পড়ছো। অনেকেরই তো অনেক দিন ধরে একটা একটা তোমরা অনেকেই জানিয়েছিলে যে স্যার পলিটিক্যাল সায়েন্সের উপরে যদি একটি ভালো টিচার কে দিয়ে যদি আপনি একটু পড়াতেন তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হতো। তো সেই অনুসারে বেসিক্যালি আমাদের এই টোটাল ব্যাচটিকে শুরু করা। আমরা যেমনটা পেপার 1 এর যেমন এডুকেশন, বেঙ্গলি, হিস্ট্রি যেমনভাবে পড়াই, ঠিক তেমনভাবেই পেপার 1 এবং পেপার 2 তেমনভাবেই পলিটিক্যাল সায়েন্সেরও শুরু হতে চলেছে। ওকে? তো এখানে আমরা একদম ইন ডেপথ পড়াবো। যেটা শুরু হচ্ছে আমাদের এই ১০ তারিখ থেকেই। এই যে এপ্রিলের ১০ তারিখ থেকে। এবার স্বাভাবিক তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে, স্যার ২ মাস পরেই তো আমাদের একটা নেট এক্সাম আছে। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এই সময়টাকে বেছে নিয়েছি এর জন্যই। কারণ ডিসেম্বরে আমাদের নেট এবং সেট দুটো একসাথে রয়েছে। ঠিক আছে? এবং আমাদের কমপ্লিট টোটাল এটা যেহেতু আমাদের ৮ মাসের কোর্স, টোটালটাকে আমরা কমপ্লিট করতে চাইছি। একদম ডিসেম্বরে তোমাদের আগে গিয়ে কমপ্লিট হয়ে যাবে। যেন পরবর্তীকালে তোমরা আ এটাতে আ ভালোভাবে এটা নিয়ে মক টেস্ট দিতে পারো। ভালোভাবে এটা নিয়ে আরো ভালোভাবে পড়তে পারো। তো সেই হিসেবে আমাদের একটা এটা সেটআপ করা হয়েছে। স্বাভাবিক তোমরাও বোঝো যে ২ মাসে কোনোদিনও এত বড় হিউজ সিলেবাস কভার করা সম্ভব নয়। তাই না? তো আমাদের এটা টোটালটাই কিন্তু টার্গেট রেখে আমাদের ডিসেম্বরকে টার্গেট রেখে আমরা করছি। একদম সেটকে টার্গেট রেখে একদম আমাদের সেই নেট এবং সেট দুটো যে একসাথে আমাদের অপরচুনিটি আসবে সেটাকে টার্গেট রেখে। এবার অনেকেরই স্বাভাবিক একটা প্রশ্ন আসবে, স্যার তাহলে এই যে সামনে যে আমার নেট আছে, তাহলে আমি কি করব? তো দেখো, সামনের নেটটাতে তুমি যে একদম কোয়ালিফাই করেই যাবে, তোমার প্রিপারেশন একদম খুবই ভালোভাবে আছে। এটা তো হয়তোবা তুমি কোয়ালিফাই করতে পারো, নাও করতে পারো। তাই না? তো সমস্তটা তো আমরা আগের থেকে জানি না যে আমাদের কি হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি এখন থেকে যাদের ইচ্ছে আছে পড়ার, তারা এখন থেকে জয়েন করে নিলে এবং তুমি দেখলে যে আচ্ছা তোমার নেক্সট টাইমে তুমি যতটুকু নিজের থেকে প্রিপারেশন নিয়েছো বা যতটুকু তোমার পড়াশোনা হয়েছে, তুমি দেখলে যে জুন মাসে তোমার ভালো পরীক্ষা হয়ে গেল, তুমি কোয়ালিফাই করে যাবে, তাহলে তুমি ওখান থেকেই ব্রেক করে দিতে পারো। কারণ আমাদের যেহেতু মান্থলি ফিসের বেসিসে রয়েছে। ওকে? আর না হলে তুমি স্বাভাবিক তুমি কন্টিনিউ করে যেতে পারো। এবার এটা আমি এর জন্যই সাজেস্ট করছি, কারণটা হচ্ছে এটাকে এভাবে কখনই বোঝার দ দরকার নেই যে বেসিক্যালি আ জাস্ট আমি তোমাদেরকে ব্যাচে ইনক্লুড করবার জন্য এই কথা বলছি। সেটা কিন্তু নয়। সাধারণত কি হয়? তোমরা যদি নিজের থেকেই একটু ভাবো, প্রত্যেকবারই তোমরা কি করো যে আ পরীক্ষার পরে আমি প্রিপারেশন নেওয়া শুরু করব। তাই না? কিন্তু আল্টিমেটলি পরীক্ষা তো কন্টিনিউয়াসলি দেখবে কিছুদিন পর হতেই থাকে। প্রিপারেশন পরীক্ষার পর হতে আর হয় না। তোমরা নিজেরাও এটা দেখেছো। ফলে কি হয়? আল্টিমেটলি তুমি যেই জায়গায় ছিলে, ওই জায়গাতেই থেকে যাও। কিন্তু পরীক্ষা আ স্বাভাবিক আরো ডেট চলে আসে। তো ডিসেম্বরটা সবার জন্য ইম্পোর্টেন্ট থাকে। সেই অনুসারে আমরা এই পার্টিকুলার টাইমে যেন আমরা ঠিকঠাকভাবে সিলেবাসটাকেও কভার করতে পারি, তোমাদের ঠিকঠাকভাবে মক টেস্টটাও নিয়ে নিতে পারবো। আর যিনি তোমাদেরকে পড়াবেন, যে স্যার তোমাকে পড়াবেন, তিনিও যেন তোমাদেরকে সময় দিয়ে সমস্ত কিছু একদম ডিটেইলস এ বোঝাতে পারেন। তার জন্য এই সময়টাকে আমরা বেছে নিয়েছি এবং দেখবে তোমরা আ অবশ্যই সাকসেসফুল হবে। একবারেই দুটো পরীক্ষাকে ঠিক সময় মতো কোয়ালিফাই করে যেতে পারবে। তাই না? কারণ একটা বিষয় তো আমরা সবাই জানি যে ডিটেইলস এ না পড়লে কোনো কিছু হয় না। তো সেই জায়গাটাকে আজকে আমরা কভার করবার চেষ্টা করব। আর একটু সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আজকের ক্লাসটিকে টোটাল যে আমাদের ক্লাসটি হবে, সেটাকে একটু মনোযোগ সহকারে পুরোটাকে করার। যদি একান্ত তোমাদের ব্যস্ততা না থাকে। স্বাভাবিক যদি ব্যস্ততা থাকে তাহলে স্বাভাবিক সেটাতে তোমাদের কিছু করার থাকে না, আমাদেরও কিছু করার থাকে না। কিন্তু আমরা চেষ্টা করব পুরোটাকে কভার করার ক্লাসটাকে। কেন? কারণটা আমরা মনে করি যে একটা সেশন যখন তুমি করছো, তখন সেখানে অ্যাক্টিভ থাকা খুবই ইম্পোর্টেন্ট। অ্যাক্টিভ থাকলে তবেই তুমি বুঝতে পারবে যে কি পড়ানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে না। মাঝখান থেকে জয়েন করলে বা মাঝখান থেকে ছেড়ে দিলে আ যিনি পড়াবেন, হ্যাঁ? তো তিনিও কি ঠিকঠাকভাবে নিজের কথাটাকে উপস্থাপন করতে পারবে না। তোমরা নিশ্চয়ই জানো একটা কমিউনিকেশন এ যখন আমরা মাঝখানে কোনো কিছু শুনি, সেটা কি আমাদের কোনোভাবে কোনো কাজে লাগে? পুরোটা শুনলে কাজে লাগে। তো অবশ্যই Google Meet এর এই সেশনটাতে আ চেষ্টা করবে অ্যাক্টিভ থাকার। সমস্ত কোয়েশ্চেন আমরা শেষে নেব। যত ধরনের তোমার মনে কোয়েশ্চেন জাগ্রত হবে সমস্ত কিছু আমরা শেষে নেব। কারণ মাঝে ইন্টারাপশন হলে সেক্ষেত্রে টিচারেরও একটু অসুবিধা হবে আর সবারই শুনতে অসুবিধা হবে।
আর অবশ্যই যেটা আমি বললাম, নলেজ শুড বি কমপ্লিট। নলেজ যেটা তুমি নিচ্ছ সেটা কমপ্লিটলি নেবে, যতটুকু আমাদের সেশন চলবে কমপ্লিটলি দেখবে। যদি তোমার অসুবিধে থাকে বা তোমার ব্যস্ততা থাকে তাহলে তুমি পরে এক সময় অন্য কোনো সেশনে আমাদের দেখে নিতে পারো, কিন্তু যদি ব্যস্ততা না থাকে তাহলে পুরোটাকে কমপ্লিট করে নেবে। ঠিক আছে? কারণ ধরে নাও স্যার কিছু পড়ালেন, এবং সেটাকে ফুলফিল ভাবে তুমি শুনলে না, তারপরে পরীক্ষায় সেরকম বিষয়ে চলে আসলো এবং তুমি অর্ধেকটা শুনে ওই ভিত্তিতে অ্যান্সার দিলে, তো সেটাতে তোমার পরবর্তীকালে ভুল হয়ে গেল। তুমি তখন ভাববে স্যার তো বলেছিলেন, এটা তো ভুল হয়ে গেল। কিন্তু বিষয়টা ওটা না, অনেক সময় অনেক কিছু বোঝানোর জন্য শুরুর দিকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, তারপরে সেটাকে একটা ফাইনাল জায়গায় নিয়ে যাই। তো সেটা তুমি ব্যাকগ্রাউন্ডটা শুনলে, ফাইনাল যেটা কনক্লুশন সেটা শুনলে না, তাহলে তো হবে না, তাই না? তো একটু কমপ্লিট করবার চেষ্টা করবে। আর যারা যারা ডেমো ক্লাসটি করছো, যদি তোমাদের মানে একদম তোমরা ভালোভাবে এটাকে করতে চাও, অবশ্যই একটা পেন আর একটা ডায়েরি বা তোমার কোনো কপি বা তোমার কোনো খাতা একটা নিয়ে রাখবে, যেখানে যেখানে তোমার মনে হবে যে এই জায়গাগুলো নতুন কিছু শুনলাম, নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে? তো এই কয়েকটি বিষয়কে আমার বলার। আর বাকি যা কিছু আমাদের বিষয় আছে বা যা কিছু এক্সট্রা কিছু আমাদের জিজ্ঞাস্য আছে, আমার সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের নেক্সট আ আমাদের টোটাল সেশনটা হয়ে গেলেই আমি উপস্থাপন করে দেব। ওকে? তো আমি প্রশান্ত স্যারকে বলব যে ক্লাসটাকে শুরু করে দিতে। তো প্রশান্ত স্যার সম্পর্কে একটুখানি জানাই, তোমাদের যিনি পড়াবেন তার মধ্যে প্রশান্ত স্যার একজন। আজকে তার ডেমো ক্লাস রয়েছে। তিনি তোমার সমস্ত কিছু শো করিয়ে তোমাদেরকে দেখিয়ে পড়াবেন। আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই তোমরা ক্লাসের শেষে তোমরা জিজ্ঞেস করে নেবে। ওনার জিআরএফ রয়েছে, ওনার নেট কোয়ালিফাই রয়েছে অনেকবার, তারপর জিআরএফ রয়েছে এবং তিনি পিএইচডির ক্ষেত্রেও রয়েছেন। তো সমস্ত কিছু বেসিসে তিনি তার নিজস্বতার ভিত্তিতে এখন তিনি পড়ানোর চেষ্টা করবেন। ওকে? আশা করি সবার ভালো লাগবে। ঠিক আছে? তো আমি প্রশান্ত স্যারকে বলবো স্ক্রিন শেয়ার করে তিনি পড়ানো শুরু করতে পারেন। ওকে? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? একটু রেসপন্স করবে। হ্যাঁ পারছি স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি। মানে ইন্ডিয়ান ফরেন পলিসি কি করে তার পার্সপেক্টিভটা, মানে আমরা ভারত যে স্বাধীনতা হয়েছিল সেই স্বাধীনতার পর থেকে আমাদের যে বিদেশ নীতি সেটা কিভাবে এভলিউশনটা হচ্ছে। মানে পোস্ট যে কলোনিয়াল যে পিরিয়ড, মানে ব্রিটিশ যখন আমাদের দেশকে ছেড়ে দিয়ে আমাদের দেশকে স্বাধীনতা দিল, তারপরে এসে আমরা কিভাবে আমাদের বিদেশ নীতি, একটা স্বাধীন বিদেশ নীতি আমরা তৈরি করতে পারছি, সেটা আজকে আমরা মানে আমি পড়ানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে বিষয়টা শুনবে, প্রথমে শুনবে, আমি শেষে গিয়ে তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেব যে তোমরা বুঝতে পারছো কিনা, বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা শেষে গিয়ে আমাকে করবে। ঠিক আছে? তার জন্য তোমাদের প্রয়োজন খুব মনোযোগ দিয়ে সেশনটা শোনা। আমরা প্রথমে যে ইন্ডিয়ান ফরেন পলিসি সেটা বোঝার ক্ষেত্রে আমরা দেখে নেব, মানে আমি সেটাকে অন্য একটা দৃষ্টিভঙ্গিতে তোমাদের বোঝানোর চেষ্টা করবো, যাতে সহজে তোমাদের মাথায় থাকে যে ফরেন পলিসি বা ভারতের বিদেশ নীতি বলতে কি বোঝায়। ঠিক আছে? এবার ধরো তুমি একজন মানুষ, আমি প্রথমে একজন মানুষের ভিত্তিতে তার বিদেশ, মানে তার নীতি বা পলিসি কি হতে পারে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সহজেই একটা রাষ্ট্রের বিদেশ নীতি বলতে কি বোঝায় সেটা আমরা বুঝতে পারবো। এবার একজন মানুষ সে কি চায়? সে চায় সে চায় একটা লং লাইফ, মানে সে চায় মানে ভালো করে বেঁচে থাকতে, তার যাতে জীবনটা খুব সুন্দর হয় এবং সে যাতে দীর্ঘজীবী হতে পারে। তাহলে একটা মানুষের ক্ষেত্রে এটা প্রত্যেকের ক্ষেত্রে নিজেরা তোমরা যাচাই করে দেখতে পারবে যে মানুষের ক্ষেত্রে একটা লং লাইফ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তার জীবনে সে কি চায়? সে চায় সিকিউরিটি। সে চায় সে যখন মানে জীবনযাপন করছে তার জীবনটা যাতে নিরাপত্তা
মধ্যে থাকুক। সে চায় তার খাদ্যের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, সব ক্ষেত্রে তার মানসিক নিরাপত্তা, তার হচ্ছে সামাজিক নিরাপত্তা, সব নিরাপত্তাগুলো সে চায়। তাহলে মানুষের ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তাছাড়া সে গুড লাইফ চায়। এখানে গুড লাইফ বলতে গুড কোয়ালিটি অফ লাইফ, মানে যেখানে সে তার সব ফ্যাসিলিটি সে পাবে, তার ওয়াটার ফ্যাসিলিটি হোক, তার হোম ফ্যাসিলিটি হোক, সব ধরনের ফ্যাসিলিটি সে পাবে। তাহলে এটা মানুষের ক্ষেত্রে, তোমরা নিজেদের ক্ষেত্রেও তুলনা করে দেখতে পারো। তারপরে মানুষের জীবনে নির্দিষ্ট একটা লক্ষ্য তো রয়েছেই, মানে তার জীবনে লক্ষ্য থাকে। যেমন তোমাদের লক্ষ্য কি? তোমাদের লক্ষ্য, এখন তোমরা এই ক্লাসে জয়েন হয়েছো কারণ তোমাদের লক্ষ্য নেট সেটটা ক্লিয়ার করতে হবে, জিআরএফ পেতে হবে, তার পরবর্তীতে তোমাদের একাডেমিক লাইনে পরবর্তী স্টেপ গুলো তোমরা এক এক করে ক্লিয়ার করবে। তাহলে এগুলো একটা পারপাস রয়েছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিছু বিশেষ বিশেষ তাদের গোল, কিছু বিশেষ বিশেষ তাদের চাহিদা, দাবি দাওয়া এগুলো রয়েছে। মানুষের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি, লং লাইফ, সিকিউরিটি, গুড লাইফ, পারপাস তো রয়েছে। আর পিসটাও মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। যে সে যখন জীবনযাপনটা করছে, তাহলে জীবনযাপন করার ক্ষেত্রে সে কি চাইবে? যাতে সেই জীবনযাপনটা শান্তিপূর্ণ ভাবে হয়, তার জীবনে কোনো যাতে ঝঞ্ঝাট, ঝামেলা বা অশান্তিপূর্ণ কোনো পরিবেশের সৃষ্টি না হয়। তাহলে এগুলো হচ্ছে মানুষের জীবনে দাবি, চাওয়া পাওয়া, সব এগুলো রয়েছে। এবার এইগুলো নির্ভর করে কোন বিষয়ের উপর? এগুলো নির্ভর করে সেই মানুষটা কোন ধরনের ভ্যালুকে প্রাধান্য দিচ্ছে, সেই মানুষটা কোন ধরনের বিষয়গুলোকে সে প্রাধান্য দিচ্ছে, বা মানুষটা কোন জায়গা থেকে উঠে এসেছে, বা মানুষটার দৃষ্টিভঙ্গি কি, ঠিক আছে, তার পাস হিস্ট্রি কি, অর্থাৎ তার অতীত, কি ধরনের অতীত তার রয়েছে। সে হয়তো খারাপ মানুষ হতে পারে, সে ভালো মানুষ হতে পারে। যদি সে খারাপ মানুষ হয় তাহলে সে সৎ পথে চলবে, তার পারপাস ভালো হবে, তার জীবনে একটা শান্তি থাকবে না যদি সে অসৎ পথে যায়। তাহলে এই ধরনের বিষয়গুলো রয়েছে। মানে হিস্ট্রিটা মানুষের এই যে গোলগুলো, এই গোলগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে, এই যে এই গোলগুলো যে রয়েছে, এই গোলগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে হিস্ট্রিটা, ভ্যালু, এগুলো সব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়াও তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটা রয়েছে, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তার কি ধরনের। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো হয় তাহলে তার এই যে লং লাইফ, সিকিউরিটি, এগুলোও খুব ভালোভাবে তার পরিপূর্ণ হবে। সে ভালোভাবে সেগুলো লিড করতে পারবে, সেগুলোর সাথে ডিল করতে পারবে। তাছাড়া তার চারপাশের পরিবেশে যেই মানুষজন রয়েছে, পিপল যে রয়েছে, তারা কি ধরনের, সেই জনসাধারণ কি ধরনের, সেই সমাজটাও মানুষের ক্ষেত্রে নির্ভর করে যে তার জীবনের লক্ষ্য, তার জীবনের যেই উদ্দেশ্য সেগুলো, বা তার জীবনে শান্তি থাকবে কিনা, এই বিষয়গুলো রয়েছে। তাছাড়া রয়েছে বিভিন্ন ইনসিডেন্ট রয়েছে। ইনসিডেন্ট বলতে এটা ওই পাস্টের যে ইনসিডেন্ট বা অতীতে যে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো রয়েছে। তাহলে আমরা যদি হিউম্যান বা মানুষের পরিপ্রেক্ষিতে বিচার করে যদি দেখতে পারি, তাহলে মানুষের জীবনে যে গোলগুলো রয়েছে, যেমন তার গুড লাইফ, সিকিউরিটি, পারপাস, পিস, এগুলো তো মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলোকে, এই গোলগুলোকে পূর্ণ করার জন্য মানুষ কি করছে? মানুষের এগুলো কিসের উপর নির্ভর করছে? তার ভ্যালুর উপর, মানে তার মূল্যবোধ কি, তার হিস্ট্রি, তার অতীত কি রয়েছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, তার পিপল, মানে জনসাধারণ তার চারপাশে কি ধরনের রয়েছে, এগুলোর উপর নির্ভর করছে। এবার এই মানুষের জায়গায়, মানে এটাই হচ্ছে মানুষের ক্ষেত্রে তার যে পলিসি, মানে এই যে পলিসি গুলো সে গ্রহণ করছে একটা লং লাইফ বাঁচার জন্য, সিকিউরিটির জন্য, এগুলোর জন্য সে কোন বিষয়ের উপর নির্ভর করছে? হিস্ট্রি, ফ্যামিলি, পিপল, এগুলোর উপর। তাহলে এটাই হচ্ছে মানুষের ক্ষেত্রে পলিসি। এবার তোমরা হচ্ছে এই মানুষের জায়গায় যে কোনো একটা স্টেটকে বসিয়ে দাও, আমি ভারতকে বসিয়ে দিচ্ছি। এবার ভারতেরও তো লক্ষ্য রয়েছে যে তার লং লাইফ। এখানে লং লাইফ বলতে এগুলো কি বোঝাচ্ছে? যে ভারতের যে মানুষজন রয়েছে, সেই মানুষজনের, ভারতের উদ্দেশ্য রয়েছে যে মানুষগুলো যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে। এবার তারা ভালোভাবে জীবনযাপন করতে গেলে কি করতে হবে? ভারতেরও কিছু পলিসি গ্রহণ করতে হবে যাতে তাদের মানুষের জীবনযাপন, বা ভারতের যে জনসাধারণ রয়েছে তাদের জীবনযাপনটা যাতে খুব ভালোভাবে অতিবাহিত হয়। তারা যাতে খাদ্য, মানে বস্ত্র, বাসস্থান, এই সবের সিকিউরিটি পায়, ঠিক আছে। তাহলে ভারতেরও উদ্দেশ্য রয়েছে একটা সিকিউরিটি, সেটা ইন্টারনাল সিকিউরিটি হোক, এক্সটার্নাল সিকিউরিটি হোক। এখানে ইন্টারনাল সিকিউরিটি বলতে কি বোঝায়? যেটা আভ্যন্তরীণ, ভারতের বিভিন্ন আভ্যন্তরীণ, সেটা জনগণকে সিকিউরিটি দান হতে পারে। যেমন ভারতের আভ্যন্তরীণ, যেমন মানুষের হেলথ সিকিউরিটি, মানুষের যে হোম সিকিউরিটি, মানুষের যে ওয়াটার সিকিউরিটি, সেগুলো তো রয়েছে। তাহলে ভারত একটা রাষ্ট্রের, বা যে কোনো একটা রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে তার মানুষ যাতে একটা লং লাইফ বা একটা সুন্দর গুড লাইফ অতিবাহিত করতে পারে, তাহলে সেটা নির্ধারণ করবে ভারত। এছাড়াও সিকিউরিটি দেবে জনগণকে, বা দেশটাকে সিকিউরিটি করবে, বাইরের দেশ যাতে ভারতকে সহজেই আক্রমণ করতে না পারে, বা বাইরের দেশ যাতে ভারতের টেরিটরি দখল করে নিতে না পারে। ভারতে যেমন আমরা কাশ্মীরের বা চায়নার সাথে বিভিন্ন জায়গায়
সিয়াচেন প্রদেশ, বিভিন্ন জায়গা, অরুণাচল প্রদেশ, এই সকল জায়গায় সমস্যা চলছে। তো এইগুলো হচ্ছে এক্সটার্নাল সিকিউরিটি। তাহলে ভারতের এইগুলো গোল রয়েছে, ভারতেরও বিভিন্ন পারপাস রয়েছে। আর ভারত কি চায়? একটা পিস মেনটেন করতে, যে ভারত চায় তার আভ্যন্তরীণ ক্ষেত্রে একটা শান্তি বজায় থাকুক, বিভিন্ন দেশের সাথে, বিদেশের বিভিন্ন দেশের সাথে তার শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকুক, সেখানে কোনো ধরনের ঝঞ্ঝাট না থাকুক, কোনো যুদ্ধের বাতাবরণ যাতে তৈরি না হয়, এই বিষয়গুলো রয়েছে। এবার তাহলে এগুলো হচ্ছে ভারতের গোল। এবার এই গোলগুলো কোন বিষয়ের উপর নির্ভর করে? ঠিক মানুষেরই মতো এই গোলগুলো নির্ভর করে ভারতের যেই মানে রাষ্ট্র রয়েছে, যে কোনো রাষ্ট্র, ভারতের ক্ষেত্রে নয়, যে কোনো রাষ্ট্রের এই গোলগুলো রয়েছে, সেই গোলগুলো নির্ভর করে বিভিন্ন ভ্যালুস এর উপর, মানে সেই দেশটা কোন বিষয়গুলোকে গুরুত্ব দেয়। যেমন ভারতের পাস হিস্ট্রি কি রয়েছে, যেমন ভারতের হিস্ট্রি আমরা কি দেখতে পাচ্ছি, ভারত হচ্ছে একটা কলোনিয়াল পিরিয়ড ভারতে দেখা যায়। মানে ব্রিটিশরা 47-এর আগে আমরা কি দেখেছি, 1947-এর আগে যে ব্রিটিশরা ভারতে শাসন করতো, বিভিন্ন দেশে এই ধরনের শাসন করতো। তাই ভারতের এই যে গোলগুলো, এই গোলগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড রয়েছে। এবার ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড ভারতের এই নীতিগুলো বা গোলগুলো ফুলফিল করতে গেলে ভারতের বিভিন্ন নীতি তৈরি করেছে। কারণ ভারত যেহেতু কলোনিয়াল পিরিয়ডে ছিল, তাই ভারত যখন স্বাধীন হয়ে যায়, ভারত হচ্ছে অ্যান্টি কলোনিয়ালিজম, অ্যান্টি ইম্পেরিয়ালিজম, এগুলোকে তার ফরেন পলিসিতে গুরুত্ব দেয়। মানে তারা সাম্রাজ্যবাদ বিরোধী, তারা উপনিবেশবাদ বিরোধী, তারা বর্ণবাদ বিরোধী। তাহলে এগুলো হিস্ট্রিতে ডিপেন্ড করছে যে তার ভারতের দৃষ্টিভঙ্গিটা, তার গোলগুলো ফুলফিল করতে তার দৃষ্টিভঙ্গি কার উপর নির্ভর করছে? তার ভ্যালুস, তার পাস্ট। এবার তাছাড়াও নির্ভর করছে যে তার লিডার্স বলতে ভারতে কোন ধরনের লিডাররা অতীতে ছিল বা বর্তমানে রয়েছে। যেমন আমরা নেহেরুর সময়কালে দেখতে পারি, নেহেরু কি ধরনের ছিলেন? নেহেরু হচ্ছে ওয়েস্টার্ন এডুকেটেড ছিল। তাছাড়াও সে আমেরিকার যে ডেমোক্রেটিক যেই ধাঁচ, সেটাই ভারত মানে ডেমোক্রেটিক কান্ট্রি হওয়া সত্ত্বেও নেহেরু আমেরিকাকেও পুরোপুরি ফলো করেনি, না পুরোপুরি সে ইউএসএসআর কেও ফলো করেছে, মানে সে ওয়েস্টার্ন কান্ট্রিকে পুরোপুরি ফলো করেনি। ইন্ডিয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি তিনি গ্রহণ করতে চেয়েছিল। তাহলে ভারতের এই গোলগুলো পূর্ণ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভ্যালুস, হিস্ট্রি, লিডার্স, তারপরে এছাড়াও যে পিপল বা জনগণ রয়েছে, জনগণের উপরও নির্ভর করে যে ভারতের জনগণ কি ধরনের বিদেশ নীতিকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে। এবার জনগণকে তো খুশি করতেই হবে, তাই ভারতের যেই যারা লিডার্স রয়েছে তারাও জনগণের সুবিধার্থে, জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণের গুড লাইফ বা তাদের শান্তি বজায় রাখার জন্য জনগণের দিকে তাকিয়ে বিভিন্ন নীতি গ্রহণ করে এই গোলগুলো ফুলফিল করার জন্য। এছাড়াও বিভিন্ন ইনসিডেন্ট রয়েছে, যেমন আমরা ভারতের অতীতে গান্ধী, তারপরে গৌতম বুদ্ধ, অশোক, এদের আমরা দেখতে পারি। এবার এরা কি সব ধরনের বিশ্বাসী ছিল? যেমন গান্ধীর ক্ষেত্রে আমরা জানি যে সে নন ভায়োলেন্সে বিশ্বাসী ছিল, মানে অহিংসার নীতি। এবার অহিংসা বলতে কি বোঝায়? যে মানে হিংসা না করা, শুধু যে হিংসা না করা সেটা নয়, মানে ভায়োলেন্স না করা শুধু সেটা নয়, হিংসা না করা, তার পাশাপাশি অন্যকে ভালোবাসা বা অন্যের প্রতি যে লাভ সেটা দেখানো। মানে গান্ধীর এই যে আইডিওলজি, সেটাও আমাদের এই গোলগুলো ফুলফিল করার ক্ষেত্রে আমরা দেখতে পারি। এই পিসের ক্ষেত্রে গান্ধীর আইডিওলজিটা, নন ভায়োলেন্সটা ভারত হচ্ছে গ্রহণ করে। বিভিন্ন রাষ্ট্র তারা এইগুলোকে মাথায় রেখেই, মানে এই যে ভ্যালুস, পাস হিস্ট্রি, লিডার্স, পিপল, ইনসিডেন্ট, মানে এই যে বিভিন্ন দেশের বিভিন্ন আইডিওলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, এগুলোকে মাথায় রেখেই তারা কি করে? তারা তাদের গোলগুলোকে ফুলফিল করে। এবার এই যে এই বিষয়গুলো, ভ্যালুস, হিস্ট্রি, পাস হিস্ট্রি বা এই যে লিডার, তারা যে নীতিগুলো গ্রহণ করে এই গোলগুলো ফুলফিল করার জন্য, সেটা আভ্যন্তরীণ ক্ষেত্রে হোক বা বাহ্যিক কোনো দেশের ক্ষেত্রে হোক, তাহলে এগুলো কি হয়? এটাই হচ্ছে কোনো দেশের ফরেন পলিসি বা বিদেশ নীতি। মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দেশ গ্রহণ করছে বিভিন্ন নিয়ম নীতি কি করার জন্য, বিভিন্ন গোল রয়েছে বিভিন্ন দেশে, সেই গোলগুলো ফুলফিল করার জন্য তারা তাদের হিস্ট্রি, তাদের ভ্যালু বা তাদের আইডিওলজি যেগুলো রয়েছে, মতাদর্শ, তারা কোন কোন বিষয়গুলো, তারা পিসের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে বিশ্বাসী, সেগুলোকে কেন্দ্র করে তারা বিভিন্ন নীতি গ্রহণ করছে। আর সেগুলোই হচ্ছে কোনো রাষ্ট্রের ফরেন পলিসি বা বিদেশ নীতি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোন রাষ্ট্রের বিদেশ নীতি। এবার আমরা এই ধারণাটা বোঝার পর আমরা একটু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটু বিদেশ নীতি বা ফরেন পলিসি কি সেটা বুঝে নিই। এবার মানে ফরেন পলিসি হলো এমন একটা গেম প্ল্যান, মানে এমন একটা প্ল্যান যেটা হচ্ছে কি করে, কোন রাষ্ট্রকে সেফ বা সিকিউরিটি
দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার যে কোনো রাষ্ট্র, সেটা ভারত বলো, আমেরিকা বলো, বা রাশিয়া বলো, চীন বলো, বাংলাদেশ বলো, প্রত্যেকেই কি চায়? প্রত্যেকেই চায় নিজের টেরিটরিটাকে একটা নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের টেরিটরিটা তারা যাতে তাদের সীমানা যাতে বাইরের শক্তি দ্বারা মানে আক্রমণ যাতে না করে, তারা যাতে সেটাকে ক্যাপচার করে না নিতে পারে, দখল করে না নিতে পারে সেটা। তাছাড়াও তাদের যে জনগণ রয়েছে, পিপল রয়েছে, তাদের সেভ করতে হবে, তাদের সিকিউরিটি দিতে হবে। এইগুলো হচ্ছে কোনো দেশ চায়, যে কোনো রাষ্ট্র চায়। তাছাড়াও তার যে ইন্টারেস্ট রয়েছে, তার যে গোল রয়েছে, যেমন তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা, মানে তার অর্থনৈতিক বিকাশ করতে হবে, তার ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে, বা তার কাছে যে ধরনের শক্তি নেই, যেমন ভারতের ক্ষেত্রে পেট্রোলিয়াম বা বিভিন্ন কাঁচামালের অভাব রয়েছে, তাই সে চায় রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করতে। সে চায় ওপেক কান্ট্রি যেগুলো রয়েছে, সেই ওপেক কান্ট্রি, যেটা তেল ভান্ডার যেখানে রয়েছে, সেই ওপেক কান্ট্রির সাথে তার সম্পর্কটা ভালো করতে, কারণ তার গোলটা তার ফুলফিল করতে হবে, যে তার কাছে কাঁচামালগুলো যাতে সহজে সে নিতে পারে। এছাড়াও আরো বিভিন্ন দেশের সাথে তার সম্পর্কটা যাতে ভালো মানে বজায় থাকে। কেন ভালো বজায় থাকে? কারণ বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সম্পর্ক ভালো বজায় থাকলে তাহলে ভারতের গোল ফুলফিল হবে, ভারত হচ্ছে একটা সেফ পর্যায়ে থাকবে। যেমন ভারত যদি চীনের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করে, তাহলে ভারতের তো ক্ষতি হবেই। ভারত চীনকে আক্রমণ করলে চীনের যেমন ক্ষতি হবে, চীন ভারতকে আক্রমণ করলে চীনেরও সেরকম ক্ষতি হবে। তাহলে প্রত্যেকটা দেশের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে গেলে মানে বিভিন্ন নিয়ম নীতি গ্রহণ করতে হয়, আর নিজের দেশকে একটা নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে ফরেন পলিসি। সেটা যে কোনো রাষ্ট্র বিভিন্ন তার গোল ফুলফিল করার জন্য, তার ইন্টারেস্ট ফুলফিল করার জন্য বিভিন্ন নীতি নিয়ে থাকে। আর সেটাই হচ্ছে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে সে নিয়ে থাকতে পারে, বা নিজের দেশে নিজস্ব দেশের ক্ষেত্রে সে নিতে পারে। মানে ফরেন বলতে এখানে বিভিন্ন বাইরের রাষ্ট্রের সাথে সে কিভাবে ডিল করছে, সেটাই হচ্ছে সেই রাষ্ট্রের ফরেন পলিসি। এছাড়াও এই যে ফরেন পলিসি, এই ফরেন পলিসির ইভলিউশনটা যদি আমরা দেখি, যে কিভাবে ফরেন পলিসি ইভলিউশনটা হলো। এবার এভলিউশনটা হলে তার বিবর্তনটা কিভাবে হচ্ছে। এবার প্রাচীন কাল থেকেই আমরা যদি দেখি, প্রাচীন কালে যখন আমরা দেখছি যে ভারত যখন স্বাধীন হয়নি, মানে 1947-এর আগে, 1920 বা 1800 দশকে যখন আমরা দেখতে পারি, শতকে যখন দেখি, তখন দেখি যে বিদেশ নীতিতে মূলত মিলিটারি পাওয়ারটাই ছিল গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মিলিটারি পাওয়ার সেটাই ছিল গুরুত্বপূর্ণ। মিলিটারি পাওয়ার, কোন দেশের মিলিটারি পাওয়ার বা সৈনিক যেই ক্ষমতা, যেমন নৌ শক্তি বা সামরিক শক্তি, সেগুলো কত বেশি রয়েছে, তাদের বোমা বা বিভিন্ন যেই অস্ত্র শস্ত্র, সেই অস্ত্র বল কত রয়েছে, এবং ট্রিটিস বলতে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে সন্ধি বা কোনো দেশের যে জোট, সেগুলোকেই গুরুত্ব দেওয়া হতো। যেমন আমরা ভারতের স্বাধীনতা হওয়ার আগে যেমন বা সেই পর্যায়ে আমরা দেখতে পারি যে যখন দুটো শক্তি আমরা দেখতে পারি, অক্ষ শক্তি, মিত্র শক্তি, কোল্ড ওয়ারের পিরিয়ডে বা ঠান্ডা যুদ্ধের সময়, সেই শক্তিগুলো কি দেখা যায়, যে তারা দেখা যায় যে দুটো পরস্পর বিরোধী চুক্তির মাধ্যমে তারা মানে বিরোধী শক্তি গঠন করেছিল। সেই শক্তি বা এই চুক্তিগুলোই তখন বেশি গুরুত্বপূর্ণ ছিল। মিলিটারি পাওয়ার তাদের বৃদ্ধি করছিল, বিভিন্ন মানে গ্রুপে যেই দলগুলো ছিল তারা তাদের ক্ষমতা, অস্ত্র শস্ত্র বল দিয়ে তারা বৃদ্ধি করছিল, তাই এগুলোই ছিল গুরুত্বপূর্ণ, মানে অতীতে সেগুলো গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ধীরে ধীরে এই যে ফরেন পলিসির ক্ষেত্রে এই মিলিটারি পাওয়ার আর ট্রিটিস এর গুরুত্বর সাথে সাথে আরো বিষয় উঠে এলো। মানে আগে ফরেন পলিসি বোঝাতে মূলত এই মিলিটারি পাওয়ার কার কত বেশি আছে, কে কোন দেশের সাথে অস্ত্র শস্ত্র নিয়ে ডিল করছে, বা তার ফরেন পলিসি বা তার অস্ত্র শস্ত্র মানে বৃদ্ধি করার জন্য অন্য দেশের সাথে সে কিভাবে মানে সম্পর্ক স্থাপন করছে, এগুলোই, বা চুক্তি ট্রিটিস কিভাবে স্বাক্ষর করছে কোন দেশের সাথে, এই বিষয়গুলো ছিল। কিন্তু যখন মডার্ন যে সোসাইটি যখন মানে স্থাপন হলো, বা ধীরে ধীরে মডার্ন কালচারের দিকে মানুষ এলো, তখন একটা কমপ্লেক্সিটি চলে এলো এই ফরেন পলিসিতে। কমপ্লেক্সিটি মানে আরো বিভিন্ন বিষয় বিদেশ নীতিতে জড়িয়ে পড়লো বা মিলে গেল। কি কি? যেমন ট্রেড রয়েছে। আগে ট্রেড হতো, কিন্তু ট্রেডটা ফরেন পলিসিতে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। যেমন পরে যখন গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন হলো, সেই সময় ট্রেডটা হয়ে গেল বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার, বা বিদেশ নীতিতে এটা হলো, ট্রেড হচ্ছে একেবারে বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠে এলো। এবার ট্রেডের ক্ষেত্রে দেখা যায় যে কোনো দেশ চায় যে কোনো দেশের সাথে সম্পর্কটা মানে বাণিজ্যিক সম্পর্ক যাতে সুন্দরভাবে গড়ে ওঠে। বাণিজ্যিক সম্পর্ক হলে দুজনেরই পারস্পরিক যে ডেভেলপমেন্ট হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, সেটা দুজনেরই হবে। তার জন্য কি চায়? একটা
বিদেশ নীতির ক্ষেত্রে তারা ট্রেডকে গুরুত্ব দিতে চায়। এছাড়াও মানি বলতে বিভিন্ন আর্থিক এই যে সহায়তা দান করে বিভিন্ন দেশকে। কেন সহায়তা দান করে? যাতে সেই দেশের সাথে যে আর্থিক সহায়তা দান করছে তার যাতে সম্পর্কটা ভালো হয়। তাহলে এই বিষয়গুলো রয়েছে। কোন দেশ হিউম্যান রাইটস কে কিভাবে দেখছে, যেমন ভারত হিউম্যান রাইটস কে গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না, বা ভারতের হিউম্যান রাইটস, মানুষের হিউম্যান রাইটস কি সুরক্ষিত না, এই বিষয়গুলো ফরেন পলিসিতে উঠে আসছে। ভারত যদি হিউম্যান রাইটস কে গুরুত্ব দেয়, তাহলে যেই দেশ হিউম্যান রাইটস বা মানবাধিকারকে গুরুত্ব দেয় না, ভারতের সাথে তার সম্পর্ক ভালো হবে না। ঠিক আছে, মানে এই ধরনের যে হিউম্যান রাইটস কে গুরুত্ব দেয় সে চায় যে এমন দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে যাতে সেই দেশও হিউম্যান রাইটস কে গুরুত্ব দেয়। মানে এই বিষয়গুলো সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে বা ফরেন পলিসি গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠে আসছে পরবর্তীতে দেখা যাচ্ছে। তাছাড়া এনভায়রনমেন্ট বা যেমন পরবর্তীতে বিভিন্ন এনভায়রনমেন্ট সম্মেলন হচ্ছে, স্টকহোম সম্মেলন, রিও ডি জেনেরিও সম্মেলন, এগুলো হচ্ছে ফরেন পলিসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মডার্ন এজে এসে। কারণ এনভায়রনমেন্টকে রক্ষা করতে হবে, প্রত্যেকটা দেশ চায় তাদের এনভায়রনমেন্টটা যাতে ভালো থাকে। তাই কোন দেশ যেমন ওয়েস্টার্ন কান্ট্রিজরা পূর্বে হচ্ছে প্রচুর এনভায়রনমেন্ট দূষণ ঘটিয়েছে, তাই প্রাচ্যের যে দেশগুলো রয়েছে মানে সাউথ আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার যে দেশগুলো, তারা চায় যাতে এনভায়রনমেন্টের দূষণটা না ঘটে। তার জন্য তারা এনভায়রনমেন্ট সচেতন বিভিন্ন পলিসি গ্রহণ করে। সেরকম বাইরের ওয়েস্টার্ন কান্ট্রিজ তারাও সচেতনতা নিয়ে এনভায়রনমেন্টের বিভিন্ন পলিসি গ্রহণ করে। তাহলে এগুলোও চলে আসছে ফরেন পলিসিতে। তাহলে ফরেন পলিসি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমন একটা বিষয় হয়ে যাচ্ছে যেখানে বিভিন্ন কিছু পরবর্তীতে জড়িয়ে যাচ্ছে, তার জন্য এটা একটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। এবার ফরেন পলিসি এই বিষয়গুলোকে নিয়েই বিভিন্ন কান্ট্রি বা বিভিন্ন দেশ তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, মানে তাদের সাথে বিভিন্ন সম্পর্ক গঠন করার চেষ্টা করছে। যেমন ভারত চায়নার সাথে তার মানে টেরিটোরিয়াল সম্পর্ক ডিসপিউট থাকলেও, মানে তার সীমানাগত সম্পর্ক খারাপ হলেও চায়নার সাথে তো ট্রেড বন্ধ করছে না। ঠিক আছে, চায়নার সাথে ট্রেড বন্ধ করলে তার ফরেন পলিসিতে ট্রেড নিয়ে বিভিন্ন ফরেন পলিসি সে গ্রহণ করছে। কেন? কারণ ভারতের সেটা তার ইন্টারেস্টকে ফুলফিল করছে। কারণ ট্রেড যদি চায়নার সাথে সে বন্ধ করে দেয় তাহলে তার ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে, তার সীমানাগত সংঘাত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা ট্রেডের ক্ষেত্রে তার ফরেন পলিসি বদলায়নি। ট্রেডের ক্ষেত্রে তারা আরো বেশি পরিমাণে ব্যবসা বাণিজ্য করছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো রয়েই যায়, মানে তারা এই বিষয়গুলোকে নিয়েই বিভিন্ন দেশের ফরেন পলিসি গুলো দেশের সাথে পারস্পরিক ইন্টারঅ্যাক্ট গুলো হয়। ঠিক আছে, এবার এখানে আমি একটা প্রশ্ন তোমাদের সামনে দেখাচ্ছি, যে এখানে দেখা যাচ্ছে প্রশ্নটা কেন দেখাচ্ছি, প্রশ্নটা দেখাচ্ছি এই কারণেই যে অনেকে মনে করে যে মানে ইউজিসি নেটের ক্ষেত্রে যে ডাইরেক্ট অ্যান্সার বা ডাইরেক্ট কোয়েশ্চেন বেশি আসে, মানে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে সেটাতে ডাইরেক্ট অ্যান্সার আসে। যেমন ধরো আমি এমনি সহজ কোয়েশ্চেনই বলছি, যেমন ধরো ভারতের সাথে মানে যে কোনো একটা চুক্তি দিয়ে দিল যে ভারতের সাথে আমেরিকার ট্রিটি অফ ফ্রেন্ডশিপ কবে স্বাক্ষরিত হয়েছিল। এবার এটা একটা কোয়েশ্চেন এলো, এবার 4টে সাল দিয়ে দিল, যে কোনো একটা সাল রাইট অ্যান্সার হবে। সেরকম কোয়েশ্চেন খুব কম আসে ভারত, মানে ইউজিসি নেটের ক্ষেত্রে মূলত কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। কনসেপচুয়াল বলতে তোমাদের বিদেশ নীতি, আমি এখন কি পড়াচ্ছি ফরেন পলিসি, এবার ফরেন পলিসি যখন পড়াচ্ছি, ভারতের ফরেন পলিসির ক্ষেত্রে কনসেপ্টটা খুবই ক্লিয়ার থাকতে হবে যে ভারতের ফরেন পলিসি কোন দিকটাকে গুরুত্ব দিচ্ছে, হিউম্যান রাইটস কে গুরুত্ব দিচ্ছে কিনা, বা টেরিটরির ক্ষেত্রে বা তার মানে বিদেশ নীতির ক্ষেত্রে সেই মানে বিভিন্ন দেশের সাথে কি ডিল করছে সেই বিষয়গুলো, তার বিদেশ নীতির ক্ষেত্রে সে শান্তিকে কতটা গুরুত্ব দিচ্ছে, সে নিরস্ত্রীকরণকে গুরুত্ব দিচ্ছে কিনা, সে ইম্পেরিয়ালিজমকে গুরুত্ব দিচ্ছে কিনা, বা সাম্রাজ্যবাদকে গুরুত্ব দিচ্ছে কিনা, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে। যেমন আমি প্রশ্নটা কি দিয়েছি যে ভারতের বৈদেশিক নীতি পদ্ধতিকে কৌশলগত স্বায়ত্তশাসনের নীতির মূল উদ্দেশ্য কি, মানে ভারত যদি চায় যে তার কৌশলগত স্বায়ত্তশাসন, ভারত একটি ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি গ্রহণ করার ক্ষেত্রে তার মূল দৃষ্টিভঙ্গিটা কি। এবার নাম্বার অপশন কি রয়েছে, যে ভারতের বিদেশ নীতিতে প্রধান বৈশ্বিক শক্তির স্বার্থের সাথে সামঞ্জস্য করা, মানে ভারত কি চায় যে যে মানে মূল যেই কান্ট্রির যে শক্তিগুলো রয়েছে তাদের সাথেই সম্পর্কটা শুধু আমরা গঠন করব। নাম্বার অপশন কি রয়েছে, যে প্রতিবেশী দেশগুলোর সাথে সে চায় শুধু সম্পর্কটা ভালো করতে। নাম্বার রয়েছে যে সকল দেশের সাথে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তার স্বার্থের প্রচার করতে চায়। ঠিক আছে, স্বার্থটাকে ফুলফিল করতে চায়। নাম্বার রয়েছে উপরের কোনোটি নয়। এটা এখন তোমরা অ্যান্সার করতে পারবে না, আমি এটা
মানে দিয়েছি এই কারণেই যে দেখো কতটা কনসেপচুয়াল কোশ্চেন গুলো আসে, যে তোমরা যদি না জানো যে ভারতের বিদেশ নীতি কি ধরনের, যে সে শুধু শক্তিশালী দেশগুলোর সাথেই সম্পর্ক গঠন করতে চায় নাকি প্রতিবেশী দেশগুলোর সাথে নাকি সকল দেশের সাথে সে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে এই কোশ্চেনটা এইভাবে কোশ্চেন গুলো আসে। তার জন্য ক্লাসগুলো মন দিয়ে শুনবে, মানে কনসেপ্ট গুলো এমন নয় যে এই কনসেপ্টটা নাও আসতে পারে বা এই কনসেপ্টটা আসতে পারে, সেটা নয়। প্রত্যেকটা কনসেপ্ট থেকে সহজ মনে হলেও এই এবিসি তে সেই সহজ কনসেপ্টটাই তোমাকে দিয়ে দেবে, তখন তুমি সেটা এড়িয়ে যাওয়ার জন্য সেটা অ্যান্সার করতে পারবে না। সেই কারণে আমি বলবো যে মন দিয়ে শোনার এবং সহজ বিষয় যেগুলো মনে হবে সেগুলো মন দিয়ে শোনার, কারণ গভীর থেকে খুব কমই প্রশ্ন আসে, যেটা তুমি এড়িয়ে যাবে সেগুলো থেকেই বেশি প্রশ্ন আসে। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা ক্লাসটা শেষ হওয়ার পর আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? এবার দেখো, ইন্ডিয়ান যেই ফরেন পলিসি, সেই ফরেন পলিসি পোস্ট কলোনিয়াল পিরিয়ডে কিভাবে গড়ে উঠছে, মানে ব্রিটিশ শাসনের পরবর্তীতে ইন্ডিয়ার যে ফরেন পলিসি সেটা কিভাবে ডেভেলপ হচ্ছে। এবার ইন্ডিয়া যখন স্বাধীনতা বা ভারত যখন স্বাধীনতা লাভ করলো 1947 সালে, তখন ইন্ডিয়া হচ্ছে মিলিটারির দিক থেকে বা ইকোনমিক দিক থেকে খুবই দুর্বল। কারণ ব্রিটিশরাই সেই সময় মানে শাসন করতো, ব্রিটিশরা কি মিলিটারি যা পাওয়ার ছিল ব্রিটিশদের ছিল, এবং ভারতীয় যেই মানুষজন ছিল তাদেরই মিলিটারিতে, মানে ব্রিটিশরা তাদের মিলিটারিতে যোগ করাতো, কিন্তু তাদের পারিশ্রমিক সেইভাবে দিত না। কিন্তু ভারতের তো নিজস্ব কোনো মিলিটারি পাওয়ার ছিল না, কারণ সে সময় তো ব্রিটিশরা তাদের শাসন করতো, যা ছিল ব্রিটিশদের হাতে। এবং ইকোনমিতে একেবারে বিধ্বস্ত হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, কারণ ব্রিটিশরা শাসন করেছিল, যত ইকোনমি ছিল ব্রিটিশরাই সব কাঁচামাল বিভিন্ন তাদের দেশে রপ্তানি করে বা বাইরের দেশ থেকে বিভিন্ন পণ্য এনে এই ভারতটাকে একটা বাজার হিসেবে মানে তৈরি করে ফেলেছিল। তার জন্য ইকোনমিক্যালি ভারত হচ্ছে একেবারে ধ্বংস হয়ে গেছিল। তাহলে এইগুলো দেখা যাচ্ছে যে ভারতের পোস্ট কলোনিয়াল পিরিয়ডে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তাছাড়া দেখতে পাচ্ছি যে এই যে জওয়াহরলাল নেহরু, সে এই যে ভারতের এই বিধ্বস্ত অবস্থা ইকোনমিক্যালি মিলিটারি, এই যে এই যে পরিবেশ বা এই অবস্থাটাকে, সে সময় প্রথম যে প্রাইম মিনিস্টার ছিল জওয়াহরলাল নেহরু, তিনি কি করছেন যে আমাদের যদি বিদেশ নীতিটাকে স্ট্রং করতে হয় বা আমাদের দেশটাকে যদি একটা সুস্থিতিশীল এবং একটা সামাজিক একটা সুন্দর পরিবেশ গঠন করতে চাই, সেটা বাহ্যিক দিক থেকে নিরাপদ হবে, আভ্যন্তরীণ দিক থেকে নিরাপদ হবে, তাহলে কি করতে হবে, আমাদের ইকোনমিক্যালি শক্তিশালী হতে হবে বা ইকোনমিক স্ট্রেংথটা আমাদের বাড়াতে হবে। কারণ যে কোনো দেশের, সেই দেশের যদি বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করতে চায়, আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে চায়, তাহলে তার মিলিটারি পাওয়ারটাকে বাড়াতে হবে। যার জন্য কি প্রয়োজন, অর্থনীতি বা অর্থ প্রয়োজন। তাছাড়া দেশের বিদেশ নীতিকে যদি সে ডেভেলপ করতে চায়, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক গঠন করতে চায়, ব্যবসা বাণিজ্য তৈরি মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফরেন পলিসি গ্রহণ করতে চায়, বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতে চায়, এবং দেশের আর্থিক ডেভেলপমেন্ট করতে গেলে কি করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, ঠিক আছে? সেগুলোর জন্য কি দরকার, ইকোনমি, একটা বিপুল পরিমাণে অর্থ সম্পদ দরকার। তাই সেটা প্রথম যে প্রাইম মিনিস্টার ছিল জওয়াহরলাল নেহরু, তিনি বুঝতে পেরেছিলেন। তার জন্য তিনি ইকোনমিক স্ট্রেংথ বাড়ানোর জন্য তার বিভিন্ন ফরেন পলিসিতে মূলত অর্থনীতিটাকে তিনি প্রথমে বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছিলেন, ঠিক আছে? এবার এই যে ভারত যখন স্বাধীনতা লাভ করে, ঠিক আছে, তার পরবর্তীতে ভারত কিন্তু মিলিটারি পাওয়ার বা ভারত কিন্তু অস্ত্র শস্ত্র সেই দিকটাকে বেশি পরিমাণে গুরুত্ব দেয়নি। সে বলেছিল যে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেই বললাম, যে ইকোনমিক যে পাওয়ারটা রয়েছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। তাই যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন যারা সেই সময়কার লিডার ছিল, জওয়াহরলাল নেহরু, তারপরে বল্লভভাই প্যাটেল বা আরো যারা ছিল, তারা কি দেখেছিল যে মিলিটারি পাওয়ারটা তারা বেশি পরিমাণে গুরুত্ব না দিয়ে তারা ইকোনমিক ডেভেলপমেন্টটাকে গুরুত্ব দিয়েছিল, ঠিক আছে? কারণ ভারত হচ্ছে তখন পুরো পরিমাণে অর্থনৈতিক দিক থেকে একেবারে বিধ্বস্ত বা ধ্বংস হয়ে গেছিল, সেই কারণে তারা ইকোনমিটাকে আগে ডেভেলপ করতে চেয়েছিল। এবার নেহেরু কি দেখেছিল যে ভারতকে যদি অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা যায়, তাহলে অর্থনৈতিক ডেভেলপ সেটা ভারতের মধ্যেই রয়েছে, যে ভারতের বিভিন্ন প্রচুর পরিমাণে ভারতের সম্পদ রয়েছে, সেটা কাঁচামালের ক্ষেত্রে সম্পদ হোক বা ভারতের মানব সম্পদ হোক, কারণ ভারত তো সেই সময় জনসংখ্যা ছিল, সেই সময় মানুষ হচ্ছে কর্মপ্রবর ছিল, তাই মানুষের সেখানে লেবার পাওয়ারও ছিল। তাছাড়া কাঁচামাল বিভিন্ন সম্পদে ভারত পরিপূর্ণ ছিল, ঠিক আছে? এছাড়াও ভারতের যে সিভিলাইজেশন বা ভারতের যে কালচার, সেগুলো খুব ভালো ছিল। সেই সময় মডার্ন কালচার বা বিভিন্ন মডার্ন এডুকেটেড পিপল সেই সময় উঠে আসছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছিল যে ভারতের যদি ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে সেটা অসম্ভব নয়। তার কারণে নেহেরু মূলত অর্থনৈতিক দিক থেকেই গুরুত্ব দিয়েছিল। এবার এই পোস্ট কলোনিয়াল পিরিয়ডেই আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া যে স্বাধীনতা লাভ করলো, ঠিক আছে, কলোনিয়াল পিরিয়ডে, সেই সময় সে তার ইন্ডিপেন্ডেন্ট একটা ফরেন পলিসি গ্রহণ করতে
শুরু করে দিল যে সে চাইলো না যে কোনো দেশের উপর নির্ভর করে তার ফরেন পলিসিটা ডেভেলপমেন্ট হোক। সে একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, মানে সে চাইলো স্বাধীন একটা ফরেন পলিসি গঠন করতে। স্বাধীন ফরেন পলিসি মানে ভারত হচ্ছে যে কোনো দেশের সাথে সম্পর্ক গঠন করার ক্ষেত্রে অন্য কোনো দেশের উপর নির্ভর করবে না, বা অন্য কোনো দেশের কথা শুনে সে তার বিদেশ নীতি গ্রহণ করবে না। সে যেই বিদেশ নীতি গ্রহণ করবে সেটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনভাবে নিজে সেই নীতিটা বিচার বিবেচনা করে গ্রহণ করবে। তাহলে এইগুলো হচ্ছে সেই সময়কার লিডার, তারা সেই ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসিটা গ্রহণ করার চেষ্টা করলো। তাছাড়া বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ইস্যু রয়েছে, এবার ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি কি মানে কি, স্বাধীন একটা নীতি গ্রহণ করবে, সেটা তো শুধু আভ্যন্তরীণ ক্ষেত্রেই নয় বা বাহ্যিক ক্ষেত্রেই শুধু নিজের স্বার্থের জন্য নয়, সেটা হচ্ছে বিভিন্ন যেই আন্তর্জাতিক যে ইস্যু রয়েছে, ইন্টারন্যাশনাল যে ইস্যু রয়েছে, সেই ইন্টারন্যাশনাল ইস্যুগুলো বা বিভিন্ন সময়, যেমন সেই সময় তো ভারত স্বাধীন হয়ে গেছিল, কিন্তু বিভিন্ন দেশ তো সেই সময় পরাধীন ছিল। লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ সেই সময় পরাধীন ছিল। তাই বিভিন্ন যেই এই দেশগুলো পরাধীন ছিল, সেই ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যু বা সেগুলো তারা যাতে স্বাধীনতা লাভ করে, সেক্ষেত্রেও ভারত তার ফরেন পলিসি বা তার স্বাধীন মতামত রেখেছিল যে সেই সকল দেশগুলোকে স্বাধীন করে দেওয়ার জন্য। তাহলে এই বিষয়গুলো সেই মানে ইন্টারন্যাশনাল ইস্যুতে সে তার স্বাধীন মতামত রাখতে পেরেছিল। তারপরে ইন্টারন্যাশনাল বিভিন্ন যে ফোরাম রয়েছে সেগুলোতে সে গুরুত্বপূর্ণ, মানে যেমন ইউএন সেই সময় গঠন হয়, ঠিক আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, সেখানেও সে জয়েন হয়েছিল। সেই জয়েন হয়ে সেখানেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ইউএন এর হচ্ছে মানে তখন ভারত স্বাধীনতা হয়নি, কিন্তু সেখানেও ভারত জয়েন হয়েছিল এবং সেই একটা মানে স্থাপনকারী সদস্য হিসেবে ইউএন এর ভারত জয়েন করেছিল। এবং বিভিন্ন মেরিটস, ঠিক আছে, মেরিট বলতে এখানে বিভিন্ন যেই খারাপ বা ভালো সেই বিষয়গুলোতে ভারত হচ্ছে তার গুরুত্বপূর্ণ মতামতটা জানিয়েছিল তার ফরেন পলিসির মাধ্যমে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পর থেকেই ভারত একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি গ্রহণ করেছিল, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি গ্রহণ করার মাধ্যমে সে ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যু, ইন্টারন্যাশনাল বিভিন্ন যে দিকগুলো রয়েছে, বিভিন্ন ফোরাম রয়েছে, সেগুলো অংশগ্রহণ করেছিল। তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ইস্যুতে তার স্বাধীন মতামতটা সে রাখতে পেরেছিল, সেটা খারাপ হোক বা ভালো হোক, এবং নিজের স্বার্থের ক্ষেত্রে সেটা স্বার্থ পূরণ করুক কি না করুক, ভারত হচ্ছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার ইন্ডিয়া হচ্ছে, যেটা আমি আগেই বললাম, যে পুরোপুরি ভাবে অপোস্ট করেছিল মিলিটারি পাওয়ার, অর্থাৎ মিলিটারি যেই ক্ষমতা রয়েছে। সে বলেছিল, ভারত মূলত সেই সময় যে লিডাররা ছিল তারা মনে করতো যে মিলিটারি যেই ক্ষমতা রয়েছে বা এই যে অস্ত্র বল বা এই যে পারমাণবিক শক্তি, সেই সময় ঠান্ডা যুদ্ধের সময় আমরা দেখতে পারি, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পরমাণু বিস্ফোরণ হয় সেই জাপানের হিরোশিমা নাগাসাকিতে, তখন ভারত সেই বিষয়গুলোতে লক্ষ্য করেছিল এবং সে দেখেছিল যে মিলিটারি পাওয়ার বিশ্বে কখনোই শান্তি আনতে পারে না, এবং ওয়ার্ল্ড যে প্রবলেম রয়েছে সেই ওয়ার্ল্ড প্রবলেমকে এই মিলিটারি পাওয়ার কোনো সময়ই পুরোপুরি সমাধান করতে পারে না। তার জন্য ভারত পুরোপুরি এই অস্ত্র নিরস্ত্রীকরণ বা মিলিটারি পাওয়ারকে পুরোপুরি বিরোধিতা করত। যে ওয়ার্ল্ড প্রবলেমকে সলভ করতে গেলে মিলিটারি পাওয়ারকে পুরোপুরি ভাবে মানে সে বিরোধিতা করতে এবং বলতো মিলিটারি পাওয়ার এই ওয়ার্ল্ড প্রবলেমকে সলভ করতে পারে না, মিলিটারি পাওয়ার পারে না। তাহলে ভারত সে সময় পিসকে বা শান্তিকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাতে শান্তি স্থাপন হয় সেই বিষয়টাকে তারা গুরুত্ব দিত। তাহলে ভারত মিলিটারি পাওয়ারকে সেই সময় অপোস্ট করতে, এই বিষয়গুলো মাথায় রাখবে, এবং সে ইন্ডিপেন্ডেন্ট যে ফরেন পলিসি গ্রহণ করেছিল সেগুলো কি ইন্টারন্যাশনাল ইস্যু, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরাম, সেগুলোর ক্ষেত্রে তারা বিভিন্ন ভারত হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এবং ইন্ডিয়া কি চাইতো, ইন্ডিয়া চাইতো যে বিভিন্ন দেশের সাথে তার ফরেন পলিসি পোস্ট কলোনিয়াল পিরিয়ডে যাতে তার ফরেন পলিসির ক্ষেত্রে প্রত্যেকটা দেশের সাথে সে কি চাইতো, ফ্রেন্ডশিপ মেনটেন করতে চাইতো, যে সে যাতে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সহযোগিতাপূর্ণ একটা সম্পর্ক সে প্রত্যেকটা দেশের সাথে তার সাউথ এশিয়ার বিভিন্ন দেশ রয়েছে, নেপাল, ভুটান, চীন, ঠিক আছে, পাকিস্তান। সেই সময় তো ভারত আর পাকিস্তান আলাদা হয়ে গেল স্বাধীনতার পর, কিন্তু ভারত চাইতো যে পাকিস্তানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে, এবং স্বাধীনতার পরবর্তীতে ধীরে ধীরে সেই চায়নার সাথেও ভালো সম্পর্ক, যেমন হিন্দি চিনি ভাই ভাই স্লোগানটা উঠতে শুরু করে, কারণ ভারত চেয়েছিল ভালো একটা সম্পর্ক চায়নার সাথে বজায় রাখতে। বাংলাদেশের সাথে সে বাংলাদেশ তো তখন হয়নি, বাংলাদেশ পরবর্তীতে যখন হলো তার সাথেও একটা সম্পর্ক বজায় রাখতে চাইলো, এবং সে যে বিভিন্ন ওয়ার্ল্ড পাওয়ার রয়েছে তার সাথে ভালো সম্পর্ক, সেটা সোভিয়েত ইউনিয়ন হোক বা আমেরিকা হোক, তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চাইলো। এবং লাতিন আমেরিকা
এবং সাউথ আফ্রিকার যে দেশগুলো রয়েছে সকলের সাথে, সে দরিদ্র হোক সে ধনী হোক, সকলের সাথে ভারত চাইলো একটা বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। শুধু যে ধনী দরিদ্র ধনী দেশগুলো রয়েছে বা পুঁজিবাদী যে দেশ রয়েছে বা ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক যে দেশ রয়েছে তাদের সাথেই যে শুধু সম্পর্ক গঠন করতে চাইলো সেটা নয়, ভারত চাইলো দরিদ্র যে দেশগুলো রয়েছে তাদের সাথেও সে সম্পর্ক গঠন করবে, পিছিয়ে পড়া যে দেশগুলো রয়েছে তাদের সাথেও, যারা স্বাধীন হয়নি তাদেরকেও সে স্বাধীনতা দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, যেমন ভিয়েতনামের ক্ষেত্রে যে যুদ্ধটা হচ্ছিল বা ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধেও ভারত হচ্ছে গুরুত্বপূর্ণ সমালোচক হিসেবে, সে যে কলোনিয়াল পাওয়ার ছিল তাকে সমালোচনা করেছিল। আরো বিভিন্ন সাউথ আফ্রিকার বিভিন্ন কান্ট্রি যে কলোনিয়াল রুল তাদেরকে শোষণ করতো, যে তাদের যাতে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, সেটা সেই সাপোর্ট ভারতও করেছিল। ঠিক আছে, তাহলে সে কি চেয়েছিল, যে একটা ফ্রেন্ডশিপ, একটা কোঅপারেশন প্রত্যেকটা দেশের সাথে বজায় রাখতে সে চেয়েছিল। তাহলে এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। এবার ভারত যখন স্বাধীনতা লাভ করলো, ইন্ডিপেন্ডেন্ট যখন ভারতকে ঘোষণা করলো ব্রিটিশরা, তখন সে সময় আমরা কোন পিরিয়ডে ছিলাম, ভারত যে স্বাধীনতা লাভ করলো সেই সময় একটা গুরুত্বপূর্ণ পিরিয়ড চলছিল। কি পিরিয়ড? সেই পিরিয়ডটা হচ্ছে কোল্ড ওয়ারের পিরিয়ড। এমন একটা পর্যায়ে যে বেঁধেও যেতে পারে, তার জন্য এটাকে বলা হতো কোল্ড ওয়ার। এবং এটা কাদের মধ্যে হয়েছিল? দুটো সুপার পাওয়ার। তখন ভারত স্বাধীনতার পরবর্তীতে 1945-এর পরবর্তী থেকেই এই কোল্ড ওয়ার শুরু হয়েছিল। তখন মূলত দুটো বৃহৎ শক্তির মধ্যে এই যুদ্ধ হয়েছিল, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ইউএস, আর একটাকে সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, যেটাকে ইউএসএসআর বলা হয়। ঠিক আছে, এবার এই দুটো দেশের মধ্যে ইউনাইটেড স্টেটস যে ছিল সে মূলত, বা আমেরিকা, ঠিক আছে, আমেরিকা বলে তোমরা সহজেই বুঝবে, আমেরিকা ছিল সে সময় পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট যেই আইডিওলজি ছিল, এগুলো পরবর্তীতে আরো ডিটেলে বোঝানো হবে। ঠিক আছে, যে ক্যাপিটালিস্ট কি, বা এই যে সোভিয়েত ইউনিয়ন সে যে সোশ্যালিস্ট ছিল, কমিউনিস্ট ছিল, সেই আইডিওলজি গুলো কি। ঠিক আছে, ক্যাপিটালিস্ট মূলত মুক্ত ব্যবসা বাণিজ্যের কথা বলে, ঠিক আছে, ডেমোক্রেটিক আইডিওলজির কথা বলে, এবং সোভিয়েত যে ইউনিয়ন সে সোশ্যালিস্টের কথা বলে, অর্থাৎ সে একটা মার্কসিস্ট যে আইডিওলজি সেই আইডিওলজিতে বিশ্বস্ত। ঠিক আছে, তাহলে এই দুটো দেশের মধ্যেই একটা ঠান্ডা লড়াইয়ের বাতাবরণ তৈরি হয়েছিল, এবং ইউনাইটেড স্টেটস যে আছে বা আমেরিকা, সে তার জোট গঠনে ছবিতে তোমরা দেখতে পারবে যে এক পাশে রয়েছে আমেরিকা আর এক পাশে রয়েছে যে লাল কালারের যেটা রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এবার প্রত্যেকেই দুটো দেশই কি চাচ্ছিল, নিজের জোট বৃদ্ধি করছিল। এবার জোট বৃদ্ধি করছিল প্রত্যেকেই, বিভিন্ন দেশের, যাতে আমেরিকা চাইছিল যে বিভিন্ন দেশ যাতে তার দলে যুক্ত হয়, সে এমন একটা গ্রুপ গঠন করেছিল যেটা হচ্ছে নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনকে পশ্চিমী দেশগুলোকে জয়েন করাচ্ছিল, এবং সে তার জোটটাকে বৃদ্ধি করছিল। আবার এই পাশে সোভিয়েত ইউনিয়নও ওয়ার্সপ একটা ট্যাক্স বা চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে পূর্বের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে সে তার জোটে অন্তর্ভুক্ত করে তার জোটটাকে শক্তিশালী করছিল। তাই এই কারণে তাদের মধ্যে একটা, এবং দুজনেই ছিল পারমাণবিক শক্তিশালী একটা দেশ। ঠিক আছে, তখন পারমাণবিক শক্তিধর দুটো দেশই হয়ে গেছে। তাই এই সময় দুটো দেশের মুখোমুখি সংঘাতের একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। তাই এটাকে বলা হয় কোল্ড ওয়ার, কিন্তু তারা সরাসরি যুদ্ধে সামিল হয়নি। তো এমন একটা পরিবেশে ভারত স্বাধীনতা লাভ করে। এবার ভারত স্বাধীনতা যখন লাভ করে এই কোল্ড ওয়ারের পিরিয়ডে, তাহলে এটাও ভারতের বিদেশ নীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিশ্চয়ই। কারণ এই যে কোল্ড ওয়ারের পিরিয়ডে যখন আমি বললাম যে দুটো দেশ বিভিন্ন দেশকে তাদের জোটে অন্তর্ভুক্ত করানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, ভারত সেই সময় স্বাধীনতা লাভ করলেও ভারত কিন্তু কোনো দেশের সাথেই, এই দুটো পক্ষের কোনো জোটের সাথেই ভারত যুক্ত হয়নি। ঠিক আছে, ভারত কোনো ব্লকেই যুক্ত হয়নি। ভারত পুরোপুরি স্বাধীন থাকতে চেয়েছিল, এবং সে তার এই যে নতুন সে স্বাধীনতা লাভ করলো, সেই স্বাধীনতা লাভের মাধ্যমে সে নিজের বিদেশ নীতিটাকেও স্বাধীনভাবে তৈরি করতে চেয়েছিল। যদি কোনো একটা পক্ষে সে যুক্ত হয়ে যেত, আমেরিকার পক্ষে যদি যুক্ত হতো, তাহলে আমেরিকা যেহেতু শক্তিশালী ছিল, তাহলে ভারতের বিদেশ নীতি আমেরিকা ইনফ্লুয়েন্সটা পুরোপুরি থাকতো, তাহলে ভারতের বিদেশ নীতি তো পুরোপুরি স্বাধীনভাবে হতো না। তাই জন্য ভারত কোনো ব্লকেই যুক্ত হয়নি, না সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে না আমেরিকার ক্ষেত্রে, কোনো পক্ষেই সে যুক্ত না হয়ে ভারত একটা স্বাধীন বিদেশ নীতি বা স্বাধীনভাবে সে থাকতে চেয়েছিল। ঠিক আছে, আর এই যে কোনো পাওয়ার থেকেই যে ভারত বাইরে বেরিয়ে থাকতে চেয়েছিল, ঠিক আছে, কোনো পাওয়ারেই সে যুক্ত হয়নি,
এটাকেই বলা হয় নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, ঠিক আছে, বা জোট নিরপেক্ষ নীতি, যেটা বাংলায় তোমরা শুনে থাকবে। ঠিক আছে, জোট নিরপেক্ষ নীতি হচ্ছে এটাই যে ভারত এই বিদেশ নীতি মানে তার ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে কোনো একটা পক্ষে সে যুক্ত হয়নি। সে চেয়েছিল প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে। সে চেয়েছিল আমেরিকার সাথেও সে সম্পর্ক বজায় রাখবে, সে সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক বজায় রাখবে, এবং বিশ্বের পিছিয়ে পড়া দেশ রয়েছে প্রত্যেকের সাথেই সে সম্পর্ক বজায় রাখবে। কিন্তু সে নিজের ইচ্ছেতে বা নিজের স্বাধীনভাবে সেই সিদ্ধান্তগুলো নেবে যে কার সাথে তার সম্পর্ক কেমন হবে, সে কার দিকে কোন দৃষ্টিভঙ্গিতে সে থাকবে, এই বিষয়গুলো সে স্বাধীনভাবে নির্ধারণ করতে চেয়েছিল। তাই সে কোনো ব্লকেই যুক্ত হয়নি। তার জন্য এটাকে বলা হয় জোট নিরপেক্ষ নীতি বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। ঠিক আছে, ন্যামও বলা হয়, সংক্ষেপে ন্যাম বলা হয়। তাহলে এই যে এটা হচ্ছে মূলত এই যে ফরেন পলিসি যে চ্যাপ্টারটা রয়েছে এটা বা ইউনিটটা রয়েছে, এখান থেকে ন্যাম থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। ঠিক আছে, যে ন্যামের আইডিওলজিটা কি বা ন্যাম বলতে কি বোঝায়, এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। ঠিক আছে, চলে আসতে পারে যে মানে ন্যামের কোন একটা কোয়েশ্চেন হলো তার থেকে অপশনে দিয়ে দিতে পারে, মানে যেমন ভারত কি কোনো একটা পক্ষে যুক্ত হয়েছিল, এগুলো দিয়ে দিতে পারে। তারপর বলতে পারে যে কোন স্টেটমেন্টটা কারেক্ট, কোনটা হচ্ছে মানে কোনটা ঠিক, এবিসি ঠিক হতে পারে, বিসি ঠিক হতে পারে। এবার কনসেপ্ট যদি তোমাদের ঠিক না থাকে তাহলে তোমরা বুঝতে পারবে না কোন বিষয়গুলো ঠিক, কোন বিষয়গুলো ঠিক নয়। কারণ কনসেপ্টটা খুব সুন্দরভাবে ক্লিয়ার রাখা খুবই দরকার। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা সেই জন্যই বলবো যে শুনবে শেষ পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে নন অ্যালাইনমেন্ট, যে কোনো পক্ষেই সে যুক্ত হলো না। তাহলে এটা হচ্ছে তার ফরেন পলিসির একটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে সে স্বাধীনভাবে সব তার নীতিগুলো গ্রহণ করতে চাইলো, সে কোনো পক্ষে সে যুক্ত হলো না। এবার আমরা যেই এই যে নন অ্যালাইনমেন্ট বা ন্যাম যে পড়ছি, এর মূলত ফাউন্ডিং যেই মেম্বাররা ছিল মূলত নেহেরু। ঠিক আছে, নেহেরু আমরা ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ঠিক আছে, তিনি এই ন্যামের উদ্গাতা ছিলেন। তাছাড়া তার পাশাপাশি আরো যারা ছিল, যেমন ঘানা যেই দেশ রয়েছে সেই দেশের নক্রুমা, তিনি ঘানার প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট। তাছাড়া নাসের, ঠিক আছে, ইজিপ্টের প্রেসিডেন্ট ছিল। ঠিক আছে, ইনি হচ্ছেন নক্রুমা, ইনি হচ্ছেন নাসের, আর ইনি হচ্ছেন কে সুকর্ণ। ইন্দোনেশিয়ার যিনি প্রেসিডেন্ট সুকর্ণ, তিনিও ছিলেন এই ন্যামের উদ্গাতা। মানে এরা সকলে মিলেই এই ন্যামটা শুরু করেছিল। টিটো, মার্শাল টিটো, ঠিক আছে, তিনি যুগোস্লাভিয়ার ছিলেন। মানে এরা ফাউন্ডিং মেম্বার হচ্ছে ন্যামে। মানে এরা সকলে মিলে, এরা সব এই যে দেশগুলো আমি যে নামগুলো বললাম, এই প্রত্যেকটা দেশই তখন কলোনিয়াল পিরিয়ড থেকে স্বাধীনতা লাভ করছে। এটা মূলত এই এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার যে দেশগুলো, তারা প্রত্যেকেই এই ন্যামে অংশগ্রহণ করছে, কারণ প্রত্যেকেই চাচ্ছে তাদের স্বাধীন একটা বিদেশ নীতি গ্রহণ হোক বা গৃহীত তারা করতে পারো। কারণ মানে এতদিন ধরে তারা কলোনিয়াল পিরিয়ডে ছিল, এবং কলোনিয়াল যেই সরকার ছিল তারা তাদেরকে শাসন করেছে, এবং তারা তাদেরকে যেই মানে যেমন খুশি সেইভাবে পরিচালনা করেছে। তাহলে প্রত্যেকেই চাইবে স্বাধীনতা লাভের পর তাদের স্বাধীন একটা বিদেশ নীতি থাকুক। তার জন্য তারা এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টটা শুরু করেছিল। ঠিক আছে, তাহলে এই ফাউন্ডিং মেম্বার কারা কারা ছিল, তারা কোন দেশ থেকে ছিল, ঠিক আছে, এগুলো মনে রাখবে। ঠিক আছে, এবার এই যে নন অ্যালাইনমেন্ট আমি এতক্ষণ ধরে বলছি যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট মানে নিউট্রালিটি নয়, মানে এটা মানে এমন নয় যে সে নিউট্রাল থাকবে। এই যে দেশগুলো যারা নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের সাথে যুক্ত হয়েছিল, জোট নিরপেক্ষ ভাবে তারা মানে অবস্থান করতো, এর মানে এই নয় যে তারা কোনো ব্লকে জয়েন করছে না, সোভিয়েত ব্লকেও নয়, আমেরিকার যে ব্লক রয়েছে বা ক্যাপিটালিস্ট যে ব্লক রয়েছে কোনো ব্লকে যুক্ত হচ্ছে না। তার মানে এই নয় যে তারা যা ইচ্ছে তাই করছে, বা আন্তর্জাতিক সম্পর্কে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো বিষয় হচ্ছে তারা সেটা সেই ক্ষেত্রে তারা নিরপেক্ষ থাকছে, মানে তারা কিছু করছে না, চুপচাপ শুধু দেখছে, তারা নিজেদের দেশকে নিয়েই তারা শুধু ব্যস্ত থাকছে, এমনটা নয়। মানে নন অ্যালাইনমেন্ট মানে নিউট্রালিটি নয়, মানে নিরপেক্ষতা নয়, তারা যে চুপ করে বসে থাকছে সেটা নয়। নন অ্যালাইনমেন্ট হচ্ছে একটা পজিটিভ থট। পজিটিভ বলতে তারা কোনো দেশের সাথে যুক্ত হচ্ছে না। কেন? কারণ তারা এই জোটে যদি যুক্ত হয়, একটা যুদ্ধের, একটা ওয়ার, একটা মানে পরিবেশ, এমন একটা পরিবেশ বা বাতাবরণ সৃষ্টি হবে যেটা হচ্ছে খুব খারাপ একটা বাতাবরণ সৃষ্টি হতে পারে, কারণ যখন তখন এই কোল্ড ওয়ারের ফলে যুদ্ধ লেগে যেতে পারে। তাই তারা কি চাইছে, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিসিশন মেকিং করতে চাইছে, মানে তারা চাইছে নিজের দেশের ক্ষেত্রে একটা স্বাধীন নিয়ম নীতি সেগুলো গ্রহণ করতে। এটা হচ্ছে একটা পজিটিভ ধর। পজিটিভ কেন? কারণ সে চাইছে কোনো ব্লকে সে যুক্ত না হতে, কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনে বা ইন্টারন্যাশনাল যদি স্পিয়ারে যদি এমন একটা ঘটনা ঘটে যে ঘটনাটা হচ্ছে খুবই সমালোচক বা সমালোচনা করার যোগ্য, তাহলে কিন্তু তারা চুপ করে থাকবে না, তারা সেই বিষয়টাকে সমালোচনা করবে। ঠিক আছে, আর যদি এমন কোনো বিষয় থাকে যেগুলোকে মানে আরো বেশি করে, যেমন হিউম্যান রাইটস কে আরো বেশি পরিমাণে তুলে ধরা দরকার, সেগুলোকে আরো বেশি পরিমাণে ডেভেলপ করা দরকার, গুরুত্ব দেওয়া দরকার, তাহলে সেগুলোকে তারা দেবে।
তার মানে তারা চুপ থাকবে না, তারা নিজেদের বিদেশ নীতিটা স্বাধীনভাবে গ্রহণ করবে, নিজেদের বিদেশ নীতির ক্ষেত্রে তারা কোনো দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না, ঠিক আছে। কিন্তু এর মানে এই নয় যে তারা শুধু নিজেদের দেশটাকে নিয়ে মাথা ব্যথা থাকবে, সেটা নয়। আন্তর্জাতিক স্তরে যদি এমন কোনো বিষয় ঘটে থাকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বিষয় ঘটে থাকে, সেগুলোর ক্ষেত্রেও তারা নিজস্ব মতামত, নিজস্ব সিদ্ধান্ত তারা ব্যক্ত করবে, নিজস্ব ডিসিশন তারা জানাবে এবং তারা তার বিরোধিতা করবে, তার সমালোচনা করবে, ঠিক আছে। তার মানে এর মানে নিউট্রালিটি নয়, এর মানে হচ্ছে তারা শুধু ব্লকে যুক্ত হবে না এবং ব্লকের যে যুদ্ধ বা ওয়ার বা কোল্ড ওয়ার তার সাথে তারা জড়াবে না। তারা স্বাধীনভাবে তাদের নিয়ম নীতি গ্রহণ করার মাধ্যমে তারা আন্তর্জাতিক স্তরেও তারা যুক্ত থাকবে বা আন্তর্জাতিক বিভিন্ন বিদেশ নীতির ক্ষেত্রেও তারা অংশগ্রহণ করবে, ঠিক আছে। এবার আমরা দেখতে পারি যে স্বাধীনতার পরবর্তীতে ভারত হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে গড়ে ওঠে। এবার আমরা দেখতে পারি যে ডেমোক্রেটিক কারা ছিল তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন এরা কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রি ছিল না, আমি প্রথমেই বললাম যে এরা কমিউনিস্ট কান্ট্রি ছিল। এবং ডেমোক্রেটিক কান্ট্রি ছিল যারা আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন যে দেশগুলো ছিল, মূলত ওয়েস্টার্ন যে কান্ট্রি ছিল, তারা ছিল ডেমোক্রেটিক, মানে পশ্চিমী যে দেশগুলো ছিল তারা ছিল হচ্ছে ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক দেশ। তাহলে ভারত তো চাইলেই এমন করতে পারতো যে ওরা ডেমোক্রেটিক, পশ্চিমী দেশগুলো ডেমোক্রেটিক, তাহলে তার সাথে আমি সম্পর্কটা ভালো রাখি, এবং কমিউনিস্ট যে দেশগুলো রয়েছে তার সাথে আমি সম্পর্কটা অতটা ভালো না করলেও হবে। কিন্তু ভারতের আইডিওলজি এই ধরনের ছিল না। ভারত যখন স্বাধীনতা লাভ করে, সে আমি প্রথমেই বললাম যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট করেছিল এবং তাছাড়া সে চেয়েছিল স্বাধীন একটা বিদেশ নীতি গ্রহণ করতে। তাই সে ডেমোক্রেটিক কান্ট্রিগুলো, সে ডেমোক্রেটিক হয়েও সে ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর সাথেই পুরোপুরি জড়িয়ে পড়েনি এবং কমিউনিস্ট কান্ট্রি থেকে সে মুভ অ্যাওয়ে বা সে বাইরে বেরিয়ে থাকেনি বা তাদের সাথে সম্পর্ক খারাপ করেনি বা তাদের সাথে সম্পর্ক মানে সহযোগিতাপূর্ণ সম্পর্ক সে গড়ে তুলেছিল উভয়ের সাথে, সে ওয়েস্টার্ন কান্ট্রি হোক বা কমিউনিস্ট কান্ট্রি হোক, মানে প্রত্যেকটা দেশের সাথে, সেটা আমি আগেও বললাম যে প্রত্যেকটা দেশের সাথেই সে সম্পর্ক খুব ভালোভাবে গড়ে তুলতে চেয়েছিল। ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি হওয়া সত্ত্বেও সে শুধু ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর সাথেই বা গণতান্ত্রিক দেশগুলোর সাথেই সম্পর্কটা মানে শুধু ভালো হিসেবে গড়ে তুলেনি, প্রত্যেকটা দেশের সাথে সে ডেমোক্রেটিক হোক নন ডেমোক্রেটিক হোক, ঠিক আছে, তার সাথেই সে সম্পর্ক ভালোভাবে গড়ে তুলেছিল, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবে। চীনও তো সেই সময় কমিউনিস্ট হিসেবে উঠে এসেছিল, চীনের সাথেও তার সম্পর্ক ভালো ছিল। এবং ভারত যেহেতু একটা কলোনিয়াল পিরিয়ড থেকে স্বাধীনভাবে সে নিজের বিদেশ নীতি গ্রহণ করলো এবং কলোনিয়াল পিরিয়ডে সে এত পরিমাণে বিধ্বস্ত বা ধ্বংস তার হয়েছিল বা সে এত পরিমাণে কলোনিয়াল পিরিয়ডে এত অত্যাচার হয়েছিল, ঠিক আছে, আর তার একটা মানে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট একটা রয়েছে, সেই কারণে সে কি দেখছে যে কলোনিয়াল পিরিয়ডে এত যে মানে খারাপ দিক, সেগুলো তো সে মানে নিজেই অভিজ্ঞতা করেছে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স করেছে। সেই কারণে ইন্ডিয়া কি করেছিল, বিভিন্ন যেই অ্যান্টি কলোনিয়ালিজম, সেই অ্যান্টি কলোনিয়ালিজম, বিভিন্ন দেশে যে কলোনিয়ালিজম ছিল বা উপনিবেশবাদ ছিল, সেগুলোকে সে বিরোধিতা করেছে। তারপর থেকেই ভারতের বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে এসছে অ্যান্টি কলোনিয়ালিজম, ঠিক আছে, মানে উপনিবেশবাদকে বিরোধিতা করতে হবে। তাছাড়াও ইম্পেরিয়ালিজম, যেটা সাম্রাজ্যবাদ, ঠিক আছে, ব্রিটিশ বা ব্রিটেন সে সময় সাম্রাজ্যবাদে, বিভিন্ন ব্রিটেন ফ্রান্স এরা সাম্রাজ্যবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতো। তাহলে তারা এই সাম্রাজ্যবাদকে বিরোধিতা করার সাথে সাথে সাম্রাজ্যবাদী যে দেশগুলো ছিল সেই দেশগুলোরও কঠোর বিরোধিতা করতো, ঠিক আছে। এটা হচ্ছে তার বিদেশ নীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, এই অ্যান্টি কলোনিয়ালিজম, ইম্পেরিয়ালিজম, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, ঠিক আছে। তাহলে এগুলো মাথায় রাখতে হবে যে তার কোন কোন বিষয়গুলো সেগুলো মানে করেছিল তার ফরেন পলিসির ক্ষেত্রে। এছাড়াও ভারত যে সময় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে মানে স্বাধীন হিসেবে যখন উঠে এলো ওয়ার্ল্ড ম্যাপে, ঠিক আছে, তখন তার পাশাপাশি সে বিভিন্ন যে দেশগুলো রয়েছে, আমি পূর্বেই বলেছি যে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা যে দেশগুলো রয়েছে, প্রত্যেকের কলোনিয়াল যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার থেকে মুক্তি ধীরে ধীরে শুরু হতে লাগলো এবং ভারত সেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। ভারত স্বাধীন হওয়ার সাথে সাথেই তার বিদেশ নীতিতে এই সকল দেশগুলোকে স্বাধীন করার জন্য উঠে পড়ে লাগলো। সে চাইলো যে আমি স্বাধীন হয়ে গেছি, তাহলে এতদিন ধরে এই যে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকার দেশগুলো অত্যাচারিত হচ্ছে, এদেরও যাতে স্বাধীন করে দেওয়া হয়। সেই কারণে তাদের পলিসি মানে ফরেন পলিসিতে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, যে অ্যান্টি কলোনিয়ালিজম, অ্যান্টি ইম্পেরিয়ালিজম, কারণ এই দেশগুলোতে যাতে স্বাধীন করে দেওয়া হয়। এছাড়াও আগেই বলেছি যে পিস, ঠিক আছে, পিসকে ভারত হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পিস যদি আমরা মানে আনতে চাই, তাহলে ভারত কি করতে চেয়েছিল, মিলিটারি পাওয়ার এবং যেই আর্মস রেস রয়েছে, অর্থাৎ অস্ত্রশস্ত্রের যেই একটা যুদ্ধ বা অস্ত্রশস্ত্রের যে প্রত্যেকেই চাইছে তাদের অস্ত্রশস্ত্র বা অস্ত্র বলের একটা বৃদ্ধি ঘটাতে, প্রত্যেকেই চাইছে যে তার অস্ত্র যতটা বেশি হবে তার মানে তার
নিরাপত্তা ততটা বেশি হবে। কিন্তু ভারতের পুরোপুরি উল্টা ছিল। ভারত বলেছিল আন্তর্জাতিক পিস যদি আমরা আনতে চাই তাহলে আমরা এই আর্ম রেসকে আমাদের স্টপ করতে হবে। মানে আমাদের এই অস্ত্র শস্ত্রের যে এত হুড়োহুড়ি, এত যে পারমাণবিক বোমা বিস্ফোরণ সকলে ঘটাচ্ছে, এই বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, এগুলোকে আমাদের স্টপ করতে হবে। মিলিটারি যে ট্রিটিস রয়েছে বিভিন্ন দেশে, যেমন ন্যাটো, তখন মিলিটারি ট্রিটিসই বলা যায়, সেই মিলিটারি ট্রিটিস এগুলো রয়েছে, বিভিন্ন দেশ নিরাপত্তার জন্য বিভিন্ন ট্রিটি সাইন করছিল, সেগুলোকে স্টপ করতে হবে। কারণ ট্রিটি সাইন করা বিভিন্ন কোনো জোটে জয়েন হওয়া মানে বিরোধী যে জোট রয়েছে সে একটা ক্ষুণ্ণ হবে, তার মানে শান্তির একটা বাতাবরণ নষ্ট হবে। তাহলে এই বিষয়গুলো রয়েছে। তার জন্য ভারত তার পলিসিতে বা ইন্ডিয়ান ফরেন পলিসিতে ডিজারমেন্ট বা নিরস্ত্রীকরণটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিল। কারণ ভারত চেয়েছিল যে আমাদের মূল উদ্দেশ্য হবে বিদেশ নীতির ক্ষেত্রে নিরস্ত্রীকরণ, প্রত্যেকটা দেশকে নিরস্ত্রীকরণের জন্য সচেতন করা, যাতে তারা যুদ্ধের এই যে হুড়োহুড়ি, সেই হুড়োহুড়িতে জয়েন না করে, যুদ্ধের মানে এত অস্ত্র শস্ত্রের ডেভেলপমেন্ট না ঘটিয়ে তাদের ইকোনমিক ডেভেলপমেন্টটাকে বেশি পরিমাণে গুরুত্ব দিক। ঠিক আছে, তাহলে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে নিরস্ত্রীকরণটা, তারা হচ্ছে ওয়ার্ল্ড পিস ডেভেলপমেন্ট করার জন্য নিরস্ত্রীকরণটাকে গুরুত্ব দিয়েছিল। তাদের ফরেন পলিসি একটা গুরুত্বপূর্ণ দিকই ছিল নিরস্ত্রীকরণ। কারণ ভারত সেই সময় কিন্তু, আমি প্রথম স্লাইডেই বলেছি যে ইন্ডিয়া কি চেয়েছিল, যে সময় সে স্বাধীন হলো তার ইকোনমিক একটা বিধ্বস্ত একটা দেশ হিসেবে তখন উঠে এসেছিল। তার জন্য সে মিলিটারি পাওয়ারকে ডেভেলপ না ঘটিয়ে সে চেয়েছিল যে ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটাতে। তার জন্য সে নিরস্ত্রীকরণটাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা মানে দিয়েছিল তার বিদেশ নীতির ক্ষেত্রে। কারণ সে চেয়েছিল যে এই যে আমরা যে বিভিন্ন দেশ এই অস্ত্র শস্ত্র অস্ত্র বল ডেভেলপ করার জন্য যত পরিমাণে টাকা স্পেন্ড করে, সেই টাকাটা বা যত পরিমাণে টাকা ব্যয় করে এই অস্ত্র শস্ত্র বানানোর জন্য, ঠিক আছে, সেটা সেই অস্ত্র শস্ত্রে ব্যয় না করে সেই অ্যামাউন্টটা কিসে ব্যয় করা যেতে পারে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যে সকল দরিদ্র দেশ রয়েছে, পুর কান্ট্রিজ রয়েছে, সেই দেশগুলো কি করতে পারে, এই অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে তাদের খরচটাকে কমিয়ে সেই খরচটাকে তারা মানে দিতে পারে কোথায়, তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, তাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট, তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট, তারপরে জনগণের বিভিন্ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা সেটা কাজে লাগাতে পারে। তাহলে এই বিষয়গুলো এই ফরেন পলিসিতে উঠে আসছে ভারতের। ঠিক আছে, এছাড়াও ভারত হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ঠিক আছে, বা আন্তর্জাতিক যে সহযোগিতা রয়েছে সেই সহযোগিতাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিচ্ছে। কারণ আমি প্রথমেই বলেছি ভারত কিন্তু একটা দেশের সাথে সম্পর্ক গঠন করতে চাইছে না। ভারত কিন্তু চাইছে প্রত্যেকটা দেশ, ধনী দরিদ্র প্রত্যেকটা দেশ, সে পিছিয়ে পড়া তার যেমনই হোক, সে প্রত্যেকের সাথে সম্পর্কটা বা কোঅপারেশনটা সুন্দরভাবে বজায় রাখতে চাইছে। এছাড়াও ভারত হচ্ছে ইউনাইটেড নেশন যেটা রয়েছে আমি বললাম, সেই ইউনাইটেড নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জের উপরে একটা বিশ্বাস রাখছে। কারণ ভারত যে সময় স্বাধীনতা হয়েছিল, ভারতের স্বাধীনতা হওয়ার সাথে সাথেই তো পাকিস্তান এবং ভারত দুটো দেশ হিসেবে ভাগ হয়ে গেল। আর ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তান আর ভারতের মধ্যে কাশ্মীর ইস্যু নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব দেখা গেছে বা যুদ্ধ পর্যন্ত বেঁধেছে বহুবার। তাই এই কাশ্মীর ইস্যু নিয়ে যখন যুদ্ধ বাঁধলো, ঠিক আছে, তখন ভারত কিন্তু ইউনাইটেড নেশনকে একটা মানে সম্মিলিত জাতিপুঞ্জকে মনে করতো যে সেটা হচ্ছে শান্তি স্থাপনের একটা গুরুত্বপূর্ণ একটা সংগঠন, বা সেই পারে যে সে হচ্ছে একটা অভিভাবক, ঠিক আছে, আন্তর্জাতিক বিশ্বের একটা অভিভাবক হিসেবে ভারত তাকে দেখতো। মানে বিশ্বাসটা ছিল ভারতের সেই পর্যায়ে। ঠিক আছে, তার জন্য কাশ্মীর ইস্যুটাকেও নিয়ে গিয়েছিল কাশ্মীর, পাকিস্তান আর ভারত মিলে ইউনাইটেড নেশন, ঠিক আছে। তাহলে সেই বিশ্বাসটা রেখেছিল বলে এই স্বাধীনতার পরবর্তীতে সেই ইউনাইটেড নেশনে এই কাশ্মীর ইস্যুগুলো তুলেছিল। কিন্তু যদিও যখন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে কাশ্মীর ইস্যু নিয়ে, তখন ইউনাইটেড নেশন এমন একটা সময়ে সিজ ফায়ার জারি করে দেয়। সিজ ফায়ার যখন পাকিস্তানের হচ্ছে সেনা হচ্ছে কাশ্মীরের কিছু একটা অংশ পার্ট হচ্ছে দখল করে নেয়, মানে কাশ্মীরের পার্টে যখন মানে পাকিস্তানের সৈন্য প্রবেশ করে গেছে, সেই সময় হচ্ছে সিজ ফায়ার ইউনাইটেড নেশন ঘোষণা করে দেয়। সিজ ফায়ার হচ্ছে এমন একটা মানে ঘোষণা, যখন কোনো যুদ্ধ বাঁধে তখন যদি কোনো সিজ ফায়ার ঘোষণা করা হয়, তার মানে যার টেরিটরিতে মানে অন্যের সৈন্য যতটা দূর পর্যন্ত মানে ঢুকে গেছে সেখানেই থেমে যাবে, তারপর থেকে সেই সীমানাটা তারই হয়ে যাবে। মানে এমন একটা ধারণা যে সেখানেই থেমে যাবে, সেখানে থেমে গিয়ে যুদ্ধটা মানে শেষ করে দিতে হবে। তাই জন্য যখন পাকিস্তানের সৈন্যরা কাশ্মীরে কিছুটা অংশে ঢুকে গেছিল, সেই সময় সিজ ফায়ার মানে ঘোষণা করার ফলে পাকিস্তানের সৈন্য হচ্ছে কাশ্মীরের কিছুটা অংশে প্রবেশ করার পর সেখানে এসে থেমে গেছিল। সেই কারণে কাশ্মীরের হচ্ছে কিছুটা অংশ পাকিস্তানে এখন আমরা দেখতে পারি। তাহলে এই কারণে এটা হচ্ছে একটা ইউনাইটেড নেশন একটা ভুল ডিসিশন ভারতের ক্ষেত্রে, যেটা মানে সিজ ফায়ারটা ভুল সময় নিয়েছিল। এটা ভারতের যারা রয়েছে লিডার, নেহরু এরা সবাই মনে করতো, নেহরু এবং যারা বল্লভভাই প্যাটেল এরা রয়েছে এরা, ঠিক আছে। এবার আমি আগে দেখেছি যে ভারত যখন স্বাধীনতা লাভ করলো তার
সাথে সাথে সে যে কোনো সিলেব কান্ট্রি বলতে সাউথ আফ্রিকা, লাতিন আমেরিকা যে কান্ট্রি মূলত যাদের কলোনিয়াল পাওয়ার সিলেব হিসেবে ব্যবহার করতো, সিলেব বলতে তাদের কাঁচামাল তারা এনে মানে তাদের পুরোপুরি ভাবে তাদের অর্থনৈতিক ভাবে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিল, এবং তাদের যেই মানুষজন ছিল, পিপল ছিল, তাদেরকে বেকার খাটাতো, ঠিক আছে, তাদেরকে দাস হিসেবে নিজেদের দেশে নিয়ে এসে বেকার খাটাতো। এই যে দিকগুলো ছিল এগুলো উঠে আসছে। তাহলে এগুলোর ক্ষেত্রে ভারত হচ্ছে এই দেশগুলোকে যাতে স্বাধীন মানে হতে পারে সেই কারণে সে এদেরকে ফ্রিডম মুভমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভাবে সহায়তা করেছিল, এবং তার পলিসিতে এই দেশকে স্বাধীনতা করার ক্ষেত্রে যেই কলোনিয়াল পাওয়ার রয়েছে তাদের সমালোচনা করেছিল, ক্রিটিসাইজ করেছিল, ঠিক আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে আরো বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পঞ্চশীল প্রিন্সিপাল, ঠিক আছে, বা পঞ্চশীল এগ্রিমেন্ট। এবার পঞ্চশীল প্রিন্সিপালটা কি? এটা মূলত ভারত আর চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে, ঠিক আছে। এই এখানে লেখা রয়েছে, এটা এইভাবেই পাথরে খোদাই করা রয়েছে, মানে সেই যখন স্বাক্ষর হয়েছিল তখন থেকে, এই যে 1954 সাল 28 এপ্রিল। এবার এই সময় চীনের সাথে স্বাক্ষর হয়েছিল এই চুক্তিটা, কিন্তু এই এই যে প্রিন্সিপাল গুলো রয়েছে এটা ভারত প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই সম্পর্ক স্থাপন বা তার ফরেন পলিসির ক্ষেত্রে সে মানে ফলো করে। প্রিন্সিপাল গুলো কি? মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার্স টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড সভরেনিটি, অর্থাৎ প্রত্যেকটা দেশের যেই ভৌগোলিক অখণ্ডতা রয়েছে এবং সার্বভৌমত্ব রয়েছে তার প্রতি প্রত্যেকটা দেশ সম্মান জানাবে বা রেসপেক্ট জানাবে, সেটা ভারতও জানাবে, ঠিক আছে। 2 নম্বর কি? মিউচুয়াল নন ইন্টারফারেন্স, অর্থাৎ কোনো দেশ যাতে পারস্পরিক হস্তক্ষেপ না করে তার টেরিটোরিয়াল ক্ষেত্রে বা ইন্টারনাল যদি আভ্যন্তরীণ যে দিক রয়েছে সেখানে কোনো হস্তক্ষেপ কোনো দেশ অন্য কোনো দেশের উপর যাতে না করে। ইকুয়াল অ্যান্ড মিউচুয়াল বেনিফিট ওয়ার্কিং রিলেশনশিপ, অর্থাৎ কোঅপারেশন তাদের মধ্যে যাতে থাকে, তাদের মধ্যে সাম্য এবং মিউচুয়াল একটা বেনিফিটের জন্য কোঅপারেশন যাতে থাকে, প্রত্যেকের মধ্যে একটা সমতা থাকবে এবং প্রত্যেকে একটা কোঅপারেটিভ একটা সোসাইটি গঠন করার চেষ্টা করবে। আর 4 নম্বর মিউচুয়াল নন অ্যাগ্রেশন, অর্থাৎ পারস্পরিক যে অনাক্রমণতা রয়েছে, অর্থাৎ পারস্পরিক দেশ যাতে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত না হয়ে যায়, অনাক্রমণের একটা চুক্তি থাকবে, অর্থাৎ যে কোনো দেশ যাতে সহজেই অন্য দেশকে আক্রমণ করে দিতে না পারে সেই কারণে এই চুক্তিটা। তারপরে পিসফুল কোএক্সিস্টেন্স, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান তারা করবে। তাহলে এই বিষয়টা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে উঠে আসছে তার ফরেন পলিসির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ফরেন পলিসির এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার কোয়েশ্চেনটা আমি পূর্বে যেটা করেছিলাম সেটা এই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, যদি পারো। কোন অ্যান্সার হতে পারে তোমাদের কমেন্টে তোমরা জানাও অ্যান্সার কি হতে পারে। আশা করছি তোমরা পারবে। অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে। সি কেন? কারণ হচ্ছে আমি কি বলেছিলাম যে ভারতের বিদেশ নীতিতে যে ইন্ডিপেন্ডেন্ট একটা ফরেন পলিসি গ্রহণ করার ক্ষেত্রে কোন বিষয়টাকে গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্ব দিয়েছিল, সে গুরুত্ব দিয়েছিল প্রত্যেকটা দেশের সাথে যাতে তার সম্পর্কটা ভালো থাকে। এবার সি নাম্বারে রয়েছে দেখো, সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভারত স্বার্থের প্রচার করতে চেয়েছিল, মানে নিজের স্বার্থকে বজায় রাখার ক্ষেত্রে সে কি চেয়েছিল? প্রত্যেকটা দেশের সাথে যাতে তার সম্পর্কটা ভালোভাবে বজায় থাকে। না সে চায়নি হচ্ছে এমন দেশের সাথে যেগুলো হচ্ছে বেশি পরিমাণে বেশি শক্তিশালী ছিল, বৈশ্বিক শক্তির দিক থেকে বেশি শক্তিশালী, যেমন আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, তাদের সাথে শুধু সম্পর্ক বজায় রাখতে চায়নি, তাহলে এটা ভুল। তারপরে বি নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতে শুধু চেয়েছিল, এটাও ভুল। তার মানে সে চেয়েছিল প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক সঠিকভাবে সে যাতে বজায় রাখতে পারে এবং একটা সহযোগিতাপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখতে পারে, তাহলে সেটাই সে চেয়েছিল। তার জন্য অ্যান্সার হচ্ছে সি নাম্বার হচ্ছে মানে এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এবার তোমাদের দেখো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারো এক এক করে। আর ক্লাসটা যদি বুঝে থাকো সেটাও জানাও কমেন্ট করে বা মুখে বলে।
কারো কোনো কোয়েশ্চেন নেই? কোয়েশ্চেন নেই তার মানে বুঝতে পারেনি বা সব বুঝে ফেলেছে। ওকে, আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, সবাই কমেন্টও জানাচ্ছে যে সবাই ভালো বুঝতে পেরেছে, যেমন রিয়া, তারপর স্টাডি ফর পলিটিক্যাল সায়েন্স, সঙ্গীতা, বিবেক, সবাই জানাচ্ছে যে ভালো লেগেছে এবং ক্লাসটা খুব ভালো হয়েছে। যাক, ভালো লাগলো। তো এখন কয়েকটি বিষয় যেগুলো কিনা কোর্স রিলেটেড, যেগুলো তোমরা স্বাভাবিক তোমাদের মনে প্রশ্ন জাগবে, তো সেই কোর্স রিলেটেড কিছু বিষয় আমি তোমাদের শেয়ার করছি। ঠিক আছে, শেয়ার করে তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, পাপড়ি বলছে খুব ভালো লাগলো। ওকে পাপড়ি, বাহ, খুব ভালো ফিডব্যাক, খুব ভালো। আমারও খুব ভালো লাগছে যে তোমাদের এই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে। মনীষা হাত তুলেছো, কিছু প্রশ্ন করবে? মনীষাকে কিছু প্রশ্ন করবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হয়তো মিস্টেক। হ্যাঁ বলো। ওকে, তো আমরা তাহলে ক্লাসটিকে সম্পন্ন করলাম। এবার তোমাদের যেটা প্রশ্ন ছিল যে কদিন বেসিক্যালি আমাদের ক্লাস রয়েছে এবং কি কি রুটিন থাকবে ক্লাসের, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। ওকে, একটু মন দিয়ে শুনবে। তো তোমাদের ক্লাস রুটিন বেসিক্যালি আমাদের ওয়েন্সডেতে হবে, যেটা কিনা সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত। আর সানডেতে হবে, যেটা কিনা সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত। ওকে, 2 ঘন্টার ক্লাস হবে। এবং আরো এক্সট্রা থাকবে যেখানে কিনা তোমাদের মক টেস্ট নেওয়া হবে, আরো একদিন এক্সট্রা থাকবে, যেটাতে তোমরা পুরো সপ্তাহে কি শিখলে সেটার আলাদা একটা ডেট হবে, সেটা মক টেস্টের জন্য, সেটা আমরা ডিসাইড করে জানাবো। ঠিক আছে, এবং এই মক টেস্টের সেশনটা আমাদের অ্যাপের মধ্যে, তোমরা যখন অ্যাপে জয়েন করিয়ে নেবো তোমাদের আমি, তখন সেই ক্ষেত্রে মক টেস্ট পাবে। যেমন স্যার যেমনটা তোমাদের পড়ালেন, প্রশান্ত স্যার, তো তিনি যেই টপিক পড়াবেন তার বেসিসে মক টেস্ট দেবেন। তার ধরে নাও ক্লাসের যেদিন ক্লাস হবে তার কয়েকদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যেই তোমরা দেখবে তোমাদের অ্যাপের মধ্যে ওই বেসিসে মক টেস্ট হয়ে গেছে এবং সেটা পার্টিকুলার আরেকটা ডেটে তোমরা একটা সময় সেটাকে দিতে পারবে। ওকে, এবার এটা হলো ক্লাস রুটিন। এবার আসি কোর্সের ডিটেলস সম্পর্কে। ঠিক আছে, তো প্রত্যেক সপ্তাহে তোমরা 2 দিন করে পাচ্ছ 2 ঘন্টার ক্লাস, সম্পূর্ণ লাইভ ক্লাস। এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি তো লাইভ ক্লাস করতে পারবো না, কারণ আমার কলেজে জব করি, বা আমি স্যাক্টে রয়েছি, বা আমি স্কুলে জব করি, তাহলে আমার কি হবে? তো যেটাই লাইভ ক্লাস হবে সেটারই রেকর্ডেড থাকবে, এবং সেই রেকর্ডেডটা তোমাদের অ্যাপে তোমরা দেখতে পারবে। অর্থাৎ ক্লাস ধরে নাও এই যে সন্ধ্যেরটা হলো, ইভেন যারা যারা অ্যাডমিশন আজকে নেবে, আজকের ক্লাসটাও রেকর্ড আকারে তোমরা অ্যাপে পেয়ে যাবে। হুম, তো প্রতিটা ক্লাস তোমাদের রেকর্ড হবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা তোমাদের অ্যাপে দেখতে পারবে। আর আমাদের ব্যাচে, যেটা অন্য কোথাও তোমরা পাবে না, আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার জন্য আমরা টিচারদেরকে সবসময় রাখি, সেটা কি, যে যিনি লাইভ ক্লাস করাবেন তারই ভিডিও তোমরা রেকর্ডে পাবে। এমন হবে না যে লাইভ ক্লাস আরেকজন নিলেন, রেকর্ড আরেকজনের থাকলো। অনেক সময় হয় অনেক ইনস্টিটিউশনে, ফলে কি হয়, লাইভ করতে না পারলে রেকর্ড অন্যজনের দেখতে হয়, একটা কন্ট্রাডিক্টরি তৈরি হয়, তাই না? তো আমরা সেটা করি না। যেমন ধরে নাও তোমাদের প্রশান্ত স্যার ক্লাস নিলেন, প্রশান্ত স্যারেরই রেকর্ড তোমরা তোমাদের অ্যাপের মধ্যে দেখতে পারবে। ওকে, আর এটা টার্গেট বেসিক্যালি আমাদের ইউজিসি নেট আর ডাব্লিউবি সেট, যারা ধরে নাও যে এই পর্যন্ত অনেকবার ট্রাই করেছো, ঠিকঠাক ভাবে অ্যাচিভ করতে পারোনি, আমরা নিখুঁত ভাবে পড়িয়ে সেগুলোকে তোমাদের অ্যাচিভ করানোর চেষ্টা করব। তোমরা আজকে দেখলে প্রশান্ত স্যার যেভাবে পড়ালেন, কোন কোশ্চেনটাকে কিভাবে ধরতে হবে, সেই জায়গাগুলোকে খুব সহজভাবে খুবই প্রপার ম্যানারে আমরা শেখাবো। ওকে, এবার আমরা একদম তৈরি করে দেবো তোমাদের পলিটিক্যাল নিয়ে। তো সায়েন্স নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ থাকবে না। রীতিমতো এটা ভাববে না যে শুধু স্লাইড পাচ্ছ, এটা নয়, তোমরা একটা ডিটেল নোটও পাবে, যেটা বাংলা এবং ইংলিশ দুটোই থাকবে, 2 ভাষাতেই থাকবে। আমরা রেখেছি কারণ হচ্ছে যেহেতু সেটে বাংলায় কোশ্চেন হয়। ঠিক আছে, তো সেই জায়গাতে কেউ যদি বুঝতে চায় তাহলে সেটা করে নিতে পারবে। আর প্রত্যেক দিনের নোট প্রত্যেক দিন তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, একটা পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। তোমাদের যে হোয়াটসঅ্যাপ থাকবে, যে আমরা একটা হোয়াটসঅ্যাপ তোমাদের যুক্ত করব, গ্রুপ থাকবে, সেখানে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে ইজিলি তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের মতো করে সেটাকে স্টাডি করতে পারবে।
প্রত্যেক সপ্তাহে মক টেস্ট থাকবে, যেটা পড়ানো হলো তার বেসিসে মক টেস্ট পাবে। মক টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণটা আমি তোমাদের বলি, কারণ পড়লে শুধু হয় না, সেটা রেগুলার বেসিসে দিতেও হয়। তো সেই টেস্টটা কিন্তু আমরা এখানে তোমাদের দেখবে প্রত্যেক বেসিসে তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাস বেসিসে দেখবে মক টেস্ট থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিট ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে, তারপর নোটস গুলোকে প্রোভাইড করা হবে। এমন নয় যে শুধু নোটস দিয়ে ছেড়ে দেওয়া হলো, প্রত্যেকটা ক্লাসের টোটাল ভিডিও অডিও রেকর্ডিং একদম যেমনটা তোমাদের লাইভে পড়ানো হলো তেমনটাই রেকর্ডে থাকবে। ওর জন্যই বললাম যে লাইভ আর রেকর্ডের মধ্যে আমাদের ইনস্টিটিউশনে কিন্তু কোনো পার্থক্য আমরা রাখি না। ঠিক আছে, একজন লাইভে আরেকজন পড়াচ্ছেন, রেকর্ডে আরেকজন থাকছে, এমন কিন্তু হয় না। একদম ইজিলি তোমরা দেখবে যিনি যেটা পড়াচ্ছেন ওটারই লাইভ থাকবে, ওটাই রেকর্ড থাকবে। অর্থাৎ তোমার যদি এমন থাকে যে তুমি কোনো কারণে ক্লাস জয়েন করতে পারলে না, কোথাও বেড়াতে গেলে, কোথাও ঘুরতে গেলে, ইজিলি তুমি সেটাকে কভার করে নিতে পারবে। আর আমাদের যে অ্যাপের বড় একটা ফিচার হচ্ছে, সেটা তুমি ডাউনলোডও করে নিতে পারো অফলাইন। ঠিক আছে, অফলাইনে ডাউনলোড করে নিতে পারো। তোমার ধরো নেটওয়ার্কের সমস্যা রয়েছে, তো রাত্রেবেলার অফলাইন ডাউনলোড করে নিলে সেটাকে পরে তুমি দেখে নিলে। ঠিক আছে, অনেক রকম আমরা প্রোভাইড করে থাকি। এবার মান্থলি ফিস আমাদের 1000 টাকা করে রয়েছে। ওকে, মান্থলি ফিস 1000 টাকা রয়েছে, এবং কোর্স ডিউরেশন এটা 8 মাসের রয়েছে। টোটাল যে আমাদের কোর্স ডিউরেশন, যে ডেটে তোমাদের শেষ হবে, সেটা আমাদের 8 মাস টোটাল লাগবে। ঠিক আছে, এবার এই 8 মাসটা যেটা রয়েছে, ঠিক আছে, এই 8 মাসই তোমাদের শুধু ফিসটা দিতে হবে। আর এর পরে যারা ফুল কোর্স কমপ্লিট করবে, আবারও বলছি, যারা ফুল কোর্স কমপ্লিট করবে তাদের জন্য পুরো 1 বছরের জন্য তোমাদের কাছে রেকর্ডেড ভিডিও থাকবে। যারা ফুল কোর্স কমপ্লিট করবে, আবারও রিপিট করছি আমি, ওকে, তাদের জন্য 1 বছরের জন্য রেকর্ডেড ভিডিও থাকবে। অর্থাৎ তোমার নেট সেটের পার্সপেক্টিভে তোমার কোনো প্রবলেম হবে না। কারণ ধরে নিচ্ছি যে 8 মাসে তোমার কিছু একটা প্রবলেম হলো, তুমি 1 মাসের রেকর্ড দেখতে পারোনি, 8 মাসের পরেও তুমি সেটাকে দেখতে পারছো। এবার এই টোটাল 8 মাসে তোমাদের পুরো একদম A to Z টপিকে যা যা থাকবে আমরা কভার করে নেব। এবার কেউ অনেকে আমাকে মেসেজে বলেছো যে স্যার আমি ওয়ান টাইম পেমেন্ট করতে চাই। এটা তো বললেন আপনি মান্থলি, তাহলে ওয়ান টাইম আমি করতে চাই। ঠিক আছে, ওয়ান টাইমের মাধ্যমে আমি পুরোটাকে একবারই দিয়ে দিতে চাই। ঠিক আছে, তাহলে কি আমার ক্ষেত্রে কোনো ছাড় নেই? হ্যাঁ, তোমার ক্ষেত্রে ছাড় আছে। যদি ওয়ান টাইম করো, এখানে বেসিক্যালি এখানে তোমরা পেয়ে যাচ্ছ 8000 হয়ে যাচ্ছে মান্থলি বেসিসে। যদি দাও ওয়ান টাইম করলে 6999 তোমার হয়ে যাবে। ঠিক আছে, ওয়ান টাইমে 6999 হয়ে যাবে, অর্থাৎ পুরো একটা ছাড় তুমি এখানে পেয়ে যাবে। এটা শুধুমাত্র আমরা 10 জনকে দিতে পারবো। ঠিক আছে, কারণ অ্যাপের তো একটা সীমা থাকে। অ্যাপে মূলত আমাদের যেটা অ্যাপ রয়েছে, দেখবে বিএসজি নেট সেট ক্লাসেস, সেখানে এই যে কতজনকে দেখবে কুপন ব্যবহার করি আমরা একটা, তো কুপন কতজনকে দেওয়া সম্ভব সেটা লিমিট আমাদের থাকে। পার কোর্সে আমরা হাইলি সেখানে 10 থেকে 12 জনের মধ্যে দিতে পারি, তো 10 জন আমরা নির্ধারণ করে রাখি। তো যে আগে তোমরা এটা করে নেবে সেই এই অফারটাকে পেয়ে যাবে। ঠিক আছে, যারা ওয়ান টাইম করবে পুরোটা একটা তোমাদের কিন্তু কমের মধ্যে একটা হয়ে যাবে। ঠিক আছে, আর আবারও বলছি, পুরোটা লাইভ ক্লাস হবে আমাদের, ডিটেলসে হবে। ঠিক আছে, পুরো ডিটেলসে হবে, এবং তোমরা পিডিএফ নোট যেটা পাবে বাংলা ইংলিশ দু ভাষাতেই থাকবে। A to Z দু ভাষাতে থাকবে, বেঙ্গলি এবং তার সাথে সাথে ইংলিশ। আবারও বলছি, ওকে, দুই ভাষাতেই থাকবে। তোমরা এটা ভেবো না যে মূলত শুধুমাত্র ইংলিশে থাকবে, দুই ভাষাতেই থাকবে। প্রত্যেকটা নোটে দেখবে প্রথমে ইংলিশে করে দেওয়া আছে, তারপর নিচে দেখবে বাংলায় সেটা বলে দেওয়া আছে। মানে টোটালটাকে সুন্দরভাবে পয়েন্ট আকারে যেমনটা ইংলিশে রয়েছে সেভাবে বাংলায় থাকবে। কারণ বাংলায় করার জন্য আমাদের আলাদা টিচার রয়েছেন, তিনি সম্পূর্ণটাকে পড়ে সেই অনুসারে অনুবাদ করেন। কারণ আমরা জানি যে যারা সেটের এক্সাম দেয় অনেক ক্ষেত্রেই তাদের বাংলার রিকোয়ারমেন্ট হয়। কারণ সেটের এক্সামে আমরা লক্ষ্য করি যে কিছু স্টুডেন্ট থাকে যারা ইংলিশে অতটা সড়গড় হয় না, কিন্তু সেটে বাংলায় রয়েছে, সেই অনুসারে সেটে এক্সাম দিতে বসছে, তো তাদের জন্য আমরা বাংলায় রাখি। এবং যারা ইউজিসি নেটকে প্রেফার করছো বেশি, তারা অবশ্যই ইংলিশটা তাদের জন্য খুবই কাজে লাগবে। তো এইভাবে পুরোটাকে সেট আপ করা হয়েছে। ওকে, তাহলে আমি আরেকবার তোমাদের রিপিট করিয়ে দিই বিষয়টাকে, যে আমাদের কি কি রয়েছে। ঠিক আছে, সপ্তাহে তাহলে ক্লাস কটা থাকছে, তাহলে আমি আরেকবার বলে দিই। আমাদের এখানে দুটো ক্লাস থাকছে, একটা ওয়েডনেসডে আর একটা হচ্ছে সানডে। ঠিক আছে, সন্ধ্যে 7টা থেকে যদি তুমি ক্লাস করতে না পারলে, সাপোজ, সেটা রেকর্ড পেয়ে যাবে, ইমিডিয়েট পেয়ে যাবে। ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই দেখবে অ্যাপের মধ্যে রেকর্ড আপলোড হয়ে গেছে।
এবং ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের নোট তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে তোমাদের আমরা জয়েন করাবো সেখানে দেখবে অ্যাভেলেবেল হয়ে যাবে। সেখান থেকে তুমি ইজিলি ডাউনলোড করে তুমি সেটাকে তোমার কাছে রেখে দিতে পারো, সেই অনুসারে স্টাডি করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। আর কারো যদি সন্দেহ থাকে যে স্যার আমার তো টার্গেট রয়েছে সামনের এই যে নেট সেটটাকে, অর্থাৎ এই যে জুনটাতে, তাহলে সেই ক্ষেত্রে তো বলে রাখি যেটা আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে বললাম, যদি তোমার জুনের টার্গেট থাকে, স্বাভাবিক 2 মাসে তো সম্ভব নয় পুরো সিলেবাস কমপ্লিট করা, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি যতটুকু এখন আমাদের পড়ানো হবে, যে কয়েকটা চ্যাপ্টার হবে 2 মাসে, আশা করি কয়েকটা চ্যাপ্টার হয়ে যাবে, সেইটা অনুসারে তুমি এই পরীক্ষাটাকে দিতে পারো। এবার ধরে নাও যে তুমি কোয়ালিফাই করে গেলে, তাহলে মান্থলি ফিজের বেসিসে রয়েছে, তো সেই ক্ষেত্রে তুমি ওখানে স্টপ করে দিতে পারো। আর ধরে নাও কোয়ালিফাই হলো না, তাহলে তুমি স্বাভাবিক এবার তখন যদি অ্যাডমিশন নিতে চাও অনেকটা পিছিয়ে পড়বে, কারণ আমাদের পুরো সেশনটা যেটা আমাদের নেটে থাকে মাঝে 6 মাসের গ্যাপ। কিন্তু তোমরা যারা পড়ো, যারা ভালোভাবে পড়াশুনো করো, তারা ঠিকই জানো যে 6 মাসে নেট সেটের পেপার 1 পেপার 2 এর যে টপিক আছে একবারে কমপ্লিট করে পরীক্ষা দিতে যাওয়া সম্ভব হয় না। মিনিমাম তোমাকে 1 বছর সময় লাগাতে হয়। ঠিক আছে? একটা আমাদের আবেগ কাজ করে যে আমরা হয়তোবা পাস করে যাব, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা আমাদের হয় না এবং আমরা দেখি যে সেটাতে অনেকটা সময় লাগে। ওকে, তো সেটা স্বাভাবিক। তোমরা যদি অ্যাডমিশন হয়ে থাকো তাহলে পরবর্তীতে জন্য আগের থেকেই তোমরা প্রিপেয়ার হয়ে যাবে। আর এখন তো আমাকে নিশ্চয়ই বলতে হবে না নেট কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ এখন তোমার পিএইচডিও নেটের থ্রুতেই হবে, নিশ্চয়ই তোমরা জানো। নোটিফিকেশন নিশ্চয়ই দেখেছো, যেটা ফেসবুকে এতদিন প্রচুর ঘোরাফেরা করলো, যে এখন পিএইচডিও কিন্তু তোমার কম্পালসারি করে দিয়েছে নেটকে। ওকে, অর্থাৎ নেটের যে মার্কসটা থাকবে, তুমি মার্কস কতটা পেলে, যে পার্সেন্টাইলটা থাকে, পার্সেন্টেজও বার করা যায়, তো সেই পার্সেন্টেজ অনুসারে তোমাকে নির্ধারণ করা হবে তোমার কত নম্বর মেরিটে থাকবে পিএইচডিতে। ঠিক আছে, আগে যেমন কি হতো, নেট সেটে গুরুত্ব থাকতো না পিএইচডিতে, অর্থাৎ তুমি নর্মালি গিয়ে জয়েন করলে, তুমি অ্যাপ্লাই করলে, তো সেই জায়গাতে কি ধরনের রেসপেক্ট রয়েছে বা কি ধরনের ধরে নাও যে সিরিয়ালি রয়েছে, হ্যাঁ, তো তুমি জানলে না, সব অটোমেটিক্যালি তোমার হয়তোবা পরিচিত আছে বা কিছু একটা স্বজন পোষণ হয়, তো তুমি জয়েন করে নিলে। কিন্তু এখন আর ওটা কিন্তু হবে না। এরপরে নেটের থ্রুতে তোমার একটা চেষ্টা করা হবে একটা মেরিট লিস্ট বার করার, যেখানে তোমার মার্কস, তোমার একাডেমিককে দেখা হবে, মার্কস তুমি নেটে কতটা পেলে, যে যত বেশি ভালো মার্কস আনবে নেটে, সে তত ফার্স্ট প্রায়োরিটি থাকবে জয়েন করবার ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ধরনের বিষয়গুলো এখানে রয়েছে। তা আজকে আমি এখানেই স্টপ করছি। যদি কারোর আরো কিছু জিজ্ঞাস্য থাকে, ঠিক আছে, তো সেই জায়গাটাকে তোমরা হোয়াটসঅ্যাপ আমাকে করতে পারো। হোয়াটসঅ্যাপে আমি সেই অনুসারে তোমাদের উত্তর দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নম্বরটি যদি না থাকে তাহলে লিখে নিতে পারো, আমি এখানে দিয়ে দিচ্ছি 9064253244। ওকে, তো এখানে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো সেই অনুসারে রয়েছে। আচ্ছা, এখানে পাপড়ি জিজ্ঞেস করেছো যে আরো কি টিচার আছেন পলিটিক্যাল সায়েন্সে পড়া, প্রশান্ত স্যারই পড়াবেন না আরো টিচার আছেন? তো আপাতত আমাদের প্রশান্ত স্যার রয়েছেন, এবং পরবর্তীকালে যে এই প্রশান্ত স্যারের যখন টপিক কমপ্লিট হয়ে যাবে তখন যেটা আদার্স টপিক আছে কিছু, তখন আরো টিচার সেখানে আসবেন। ঠিক আছে, তো প্রশান্ত স্যারই আপাতত পড়াচ্ছেন তোমাদের, তো সেটা তোমরা যখন ক্লাসে জয়েন করবে তখন বুঝতে পারবে। ওকে, তো এই ভিত্তিতে আমাদের রয়েছে। আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে বা ফোনও করতে পারো। যা কোনো ডাউট আছে পেমেন্ট করার থেকে শুরু করে অন্য বিষয়গুলোতে, সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, আর তোমরা যারা গুগল পে ফোন পে করতে পারবে সেটাও করতে পারো, তো সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে সেটা কমিউনিকেট করে নিতে পারি। ঠিক আছে, তো আজকে আমি এই ডেমো ক্লাসটিকে এখানেই ইতি টানলাম। নেক্সট আমাদের 10 তারিখে প্রশান্ত স্যারই পড়াচ্ছেন, ওই দিন 10 তারিখে, অর্থাৎ আমাদের বুধবার আমাদের দেখা হচ্ছে। ওকে, ঠিক সন্ধে 7টার দিকে। সবাই ভালো থেকো। যারা যারা জয়েন করবে অবশ্যই মেসেজ করে নিও। আমরা অ্যাডমিশন প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করে দেবো। ঠিক আছে, ভালো থেকো সবাই। গুড নাইট সকলকে।